Ladies and gentlemen, welcome to our G05 study session. So আমরা মূল টপিকে যাওয়ার আগে কালকের একটা ডাউটফুল টপিক নিয়ে একটু আলোচনা করি। আপনাদের কাছে আমরা একটা কোশ্চেন, ইজ ব্রিচ অফ ভার্বাল অর ওরাল কন্ট্রাক্ট ক্যান বি লিগালি এনফোর্সিবল বাই কোর্ট? সবাই একটু বলেন তো, কোশ্চেনটা একটু পড়েন তারপরে বলেন। নো। আচ্ছা, একজন বলেছেন, কে বলেছেন? রাফেল ভাইয়া। ইরফান ভাইয়া কিছু বলবেন? ভাইয়া এটা এনফোর্সেবল বাই ল, বাই কোর্টে যেতে পারবে। যেতে পারবে। আচ্ছা জি ভাইয়া, কোর্টে যেতে পারবে যদি প্রপার প্রুফ থাকে। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? লুনা আপু অথবা আরেকটা ভাইয়া এসেছিলেন যে। আমারও মনে হয় কোর্টে যেতে পারবে, ভার্বাল হলেও তো এটাকে প্রুফ করা সম্ভব। আচ্ছা, আমাদের অনেকজন অ্যাটেন্ড হয়েছেন। হুমায়ুন কবির ভাইয়া কি বলছেন আপনি? জি ভাই, কোর্টে যাওয়া যাবে। যাওয়া যাবে। আচ্ছা, হ্যাঁ যাবে। মানে ভার্বাল কন্ট্যাক্ট হলেও কোর্টে যাওয়া যাবে। সুলতান আপু আপনি কিছু বলবেন যে কোর্টে যাওয়া যাবে কিনা? আপনি তো মনে হয় বলেছিলেন যাওয়া যাবে, তাই না? জি ভাইয়া যাওয়া যাবে। আচ্ছা, আমরা গত ক্লাসে, রাফেল ভাইয়া শুনছেন? হ্যালো। আচ্ছা, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে অ্যাক্টে কি বলা হয়েছে, যে কন্ট্রাক্ট ভার্বালও হতে পারে, কিন্তু এটা কোর্টে প্রুফ করা অনেক কঠিন। এখন আজকে আমরা বিশ্বের বিভিন্ন কোর্টের জাজমেন্ট দেখব, যে ওরা কি জাজমেন্ট দিয়েছে। ওকে, আমরা জাজমেন্ট দেখব। ইরফান ভাই একটু পড়েন তো, শুধু দাগানোগুলো পড়বেন, ঠিক আছে? শুধু হলুদ দাগানোগুলো পড়বেন। পুরো জাজমেন্টের কপি আমার কাছে আছে, যদি আপনাদের লাগে আমি পিডিএফটা দিয়ে দিব, জাজমেন্টের কপি, অরিজিনাল জাজমেন্ট। ওকে, ইরফান ভাই একটু পড়ুন হলুদ দাগানো। Delhi High Court, Nanak Builders and Investors Private Limited versus Vinod Kumar Alak on 24 October 1990. Bench A. Kumar. Judgment Arun Kumar J. জুনিয়র। ওকে, তাহলে আমরা এখানে দেখি যে ওরাল নিয়ে কিছু বলা আছে কিনা। ঠিক আছে, এটা একটু পড়েন তো, জাজমেন্ট কি দিয়েছে দিল্লি হাইকোর্টের জজ। As per the provisions of Section 2H of the Contract Act, an agreement enforceable by law is a contract. Even in an oral agreement can be a valid and enforceable contract. Therefore, in a strict sense, it is not essential that a contract must be writing. কি বলছে তাহলে? এগ্রিমেন্ট হলে মানে এটা হলে এনফোর্সেবল বাই ল এবং এটিকে হিসেবে মানে কনসিডার করা যাবে এগ্রিমেন্ট হলেই। না না, যে এগ্রিমেন্টটা এনফোর্সিবল বাই, আমরা কালকে কি পড়েছিলাম মানে গত ক্লাসে, যে এগ্রিমেন্টটা এনফোর্সিবল বাই ল থাকবে সেই এগ্রিমেন্টটা হবে কন্ট্রাক্ট। এবং এই কন্ট্রাক্টটা আমরা কিন্তু এখন অ্যাক্ট পড়ছি না, হ্যাঁ আমরা পড়ছি জাজমেন্ট। হ্যাঁ, একদম রিয়েল লাইফ কেস জাজমেন্ট পড়ছি। এটা পুরো জাজমেন্টের কপি, এটা 10 পেজের একটা জাজমেন্ট। হ্যাঁ, পুরো সেকশন উল্লেখ করে সবকিছু দিয়ে পুরো জাজমেন্টটা কেউ কারো যদি লাগে আমি দিয়ে দিব, নো প্রবলেম। তাহলে দিল্লি হাইকোর্টে জাজ কি বলছে, যে ভার্বাল কন্ট্রাক্টে কেস করা, এটা কিন্তু ভার্বাল কন্ট্রাক্টে কেস ছিল। হ্যাঁ, নানাক বিল্ডার্স এন্ড ইনভেস্টর্স প্রাইভেট লিমিটেড ভার্সেস বিনোদ কুমার আলাচ। সরি, আমি হয়তো উচ্চারণ করতে পারছি না, কিন্তু এই কেসটাই ছিল ভার্বাল কন্ট্রাক্টের উপরে। ওই কেসে জাজমেন্ট দিয়েছে দিল্লি হাইকোর্টের জাজ। আমরা আরো একটু দেখি বিশ্বব্যাপী প্র্যাকটিসটা কিরকম। সুলতান আপু একটু পড়ুন হলুদ দাগানো গুলো। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ, একটু হলুদ দাগানো গুলো একটু পড়ুন তো। হ্যালো, হ্যাঁ, একটু স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু হলুদ যে দাগিয়ে রাখছি একটু, এগুলো আচ্ছা আচ্ছা, আমি কি জুম করব?
ভাই আমি জুম করে নিচ্ছি। ওলেমা পিটিওয়াই লিমিটেড এন্ড আনোর ভার্সেস সিমন্স এন্ড আনোর 2015 NSWSC 640 date 27th May 2015 Supreme Court New South Wales Commonwealth of Australia. তাহলে এই কেসের জাজমেন্টটা কিসের? সুপ্রিম কোর্ট অফ অস্ট্রেলিয়া, তাই না? আমরা দেখি এখানে ভার্বাল কন্ট্রাক্ট বা ওরাল নিয়ে কিছু বলছে কিনা এরা। একটু পড়েন তো আপু। ভাই ইয়েলো মার্ক এখন আসছে। পুরোটা পড়বেন, হ্যাঁ, যেটা মার্ক করে রেখেছি। Okay. Care must be taken to avoid an automatic or Avoid? rigid application. অ্যাভয়েড। Sorry. আচ্ছা ভাই আমি একটু জুম করে নিই, দেখা যাচ্ছে। Care must be taken to avoid an automatic or rigid application of the ordinary cumulative criteria for determining whether a term should be implied in a written contract to a case where the contract is oral or partly oral, or when it is apparent that the parties have never attempted to reduce their agreement to complete written form. তো কি বলছে আমাদের অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্ট? কি জাজমেন্ট দিয়েছে? যে কোনো কন্ট্রাক্ট ওরাল হতে পারে, পার্টলি ওরালও হতে পারে, তাই না? এবং টু রিডিউস দেয়ার এগ্রিমেন্ট টু কমপ্লিট রিটেন ফর্ম, তাই না? আমরা আরো কেস দেখি। আচ্ছা, আর কি আমাদের সাথে আর কি আছেন? লুনা আপু আছেন? হ্যালো, রাফেল ভাই আছেন? আচ্ছা, ইরফান ভাই আপনি তো দেখতে পাচ্ছেন, তাই না? হ্যাঁ জি ভাই। আপনি পড়ুন। Joachim versus Weldon, Supreme Court of Oklahoma, United States of America. এটা ডেটেড হচ্ছে 1963 সালের কেস, তাই না? হ্যাঁ 1963 জাজমেন্ট। আমরা কিন্তু কেস পড়ছি না, আমরা একদম ফুল জাজমেন্টটা আমরা পড়ছি, ঠিক আছে? তাহলে আমাদের আমেরিকান ওকলাহোমার যে স্টেট আছে ওখানকার সুপ্রিম কোর্ট কি বলছে একটু পড়ুন তো। The findings of the trial court that there was performance of the oral contract on the part of the plaintiff is not against the clear weight of the evidence, and the trial court did not abuse its discretion in discrediting specific performance. তো এখানে বলছে যে ওরাল কন্ট্রাক্টটা এতটাই সঠিক যে কোর্ট সে ওরাল কন্ট্রাক্টের উপরে কথা বলতে পারবে না, হ্যাঁ, এরকম কিছু একটা, ঠিক আছে? হ্যাঁ এটাই। বুঝতে পেরেছেন? আমরা আরেকটা কেস দেখি। হ্যাঁ, সুলতান আপু শুনছেন আমাকে? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা দেখছি এখন তাহলে জাজমেন্টের রেজাল্টটা তাহলে কি দাঁড়ালো? আমি শেষ করি। হ্যাঁ, আমরা যে জাজমেন্টের কপিটা দেখছি সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইউকে, ইউনাইটেড কিংডমের সুপ্রিম কোর্ট। হ্যাঁ, সুলতান আপু একটু পড়ুন প্লিজ। Judgment Wells respondent versus Devani appellant. Before Lord Wilson, Lord Sumption, Lord Carnwath, Lord Briggs, Lord Kitchen. Judgment given on 13th February 2019, heard on 11th October 2018. মানে এটা অনেক রিসেন্ট জাজমেন্ট এবং এই লর্ড যারা আছে এরা হচ্ছে জাজ। হ্যাঁ, এটা একদম রিসেন্ট জাজমেন্ট। এটা আমরা এখানে দেখব, হ্যাঁ, যে এখানে আমাদের ওরাল বা এগুলো নিয়ে কিছু বলা আছে কিনা। সুলতান আপু একটু পড়ুন তো যে লর্ড ব্রিগস মানে যে জাজ ছিলেন লর্ড ব্রিগস উনি কি বলছেন 59 নাম্বার ধারাতে জাজমেন্টের কপিতে। একটু পড়ুন তো, আমি একটু জুম করে দিচ্ছি। সুলতান আপু দেখতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাঁ আপু? শুনতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ তাহলে হ্যাঁ অবশ্যই পড়ুন। লর্ড ব্রিগস মানে হচ্ছে যে জাজ ছিলেন লন্ডনের সুপ্রিম কোর্টের জাজ, কি বলছেন? Okay, 59. Lawyers frequently speak
of the interpretation of contracts as a preliminary to the implication of terms, as if it is concerned exclusively with the words used expressly, neither orally or in written, by the parties. ইদার ওরালি অর রিটেন, মানে ওরাল কন্ট্রাক্টও হওয়া সম্ভব। আমরা চারটা বড় বড় দেশে, ইন্ডিয়ান দেখলাম, অস্ট্রেলিয়ান দেখলাম, ইউকে দেখলাম এবং ইউএসএ, এই চারটা প্রমিনেন্ট দেশের আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্টের জাজমেন্টের কপি দেখলাম, যেখানে ওরাল কন্ট্রাক্টের কেস হয়েছিল, সেই কেস এখানে তারা জাজমেন্ট দিয়েছে। হ্যাঁ, কেস প্রমাণ করা অনেক কঠিন, কিন্তু এই কেসগুলো হচ্ছে প্রমিনেন্ট কেস। এগুলো ওরাল কন্ট্রাক্টে যদি কেস আপনি দিয়ে সার্চ করেন, তাহলে এই কেসগুলো সবার আগে চলে আসবে। রাফেল ভাই বুঝতে পেরেছেন যে ওরাল কন্ট্রাক্টেও আমি এনফোর্সিবল বাই ল করা যাবে, কারণ জাজমেন্ট আছে পৃথিবীব্যাপী। ঠিক আছে ভাইয়া, আচ্ছা আচ্ছা। আপনি কিছু বলবেন? না, আমি বলতে চাচ্ছি যে ওরাল কন্ট্রাক্ট জাজমেন্ট করা যাবে, মানে জাজমেন্টের রেজাল্টটা কি দাঁড়ালো তাহলে আলটিমেটলি, সেটা বলতে চাচ্ছি। এখন এই যে এই জাজমেন্টটা যে আছে, হ্যাঁ, এই জাজমেন্টটা কত পেজ আমি একটু দেখি, হ্যাঁ দেখে জানাচ্ছি। এই জাজমেন্টটা 21 পেজের, এই যে এরকম প্রায় 50 পেজ 30 পেজ জাজমেন্ট আছে। তাহলে সবাইকে দিয়ে দিই, আসুন সবাই পড়াশোনা করি, দেখি আসলে না কি না না, হয়েছে। আমি তো আপনি তো জিনিসটা থিমটা তো বুঝতে পেরেছেন, মানে আপনি বললেন যে লিগালি এনফোর্সেবল বাই ল, কোর্টে যেতে পারবো, সবই ঠিক আছে, বাট এটা কি তাদের কাছে গ্রহণযোগ্যতাটা কতটুকু, মানে গ্রহণযোগ্য না? আমি ওরালি যে বললাম উইদাউট এনি, এটা কি উইদাউট এনি ডকুমেন্ট? ওরাল মানে কি আপনার সাথে আমার মারামারি হয়েছে, আমি ওরালি বললাম যে আপনি আমাকে ধরে মেরেছেন, এর কোনো প্রমাণ নাই, তাহলে কোর্ট কি জাজমেন্ট দিবে? এখন প্রমাণটা আমি তো গত ক্লাসে বলেছিলাম যে প্রমাণটা শুধুমাত্র রিটেন হলেই যে হবে এমন তো না, তাই না? আপনাকে সাক্ষী থাকতে হবে, আপনার সিসি ক্যামেরা রেকর্ড আছে, আপনার রেকর্ডিং আছে। হ্যাঁ, এটা তো ডকুমেন্টে চলে গেল আবার, আপনি শুধু বলেছেন অনলি ওরাল। এখন অনলি ওরালি তো আমি Oral, বলিনি, এখানে এখানে বলছে জাজ, হ্যাঁ, বিভিন্ন সুপ্রিম কোর্টের জাজ বলছে ওরালি কন্ট্রাক্ট হতে পারে। তাহলে আমরা আরো পড়াশোনা করি, আরো জানি, সমস্যা নেই। ঠিক আছে, আমরা নেক্সট টপিকে আগাচ্ছি। আই থিংক ওরাল বলতে বোঝাচ্ছে যে আমার রিটেন না হোক, বাট আদার্স ডকুমেন্ট গুলো আছে, ইটস লাইক ভিডিও ডকুমেন্ট হতে পারে বা সাউন্ড হতে পারে, এরকম হতে পারে, এরকম সাক্ষী কিছু হতে মানে পারে, 5-6 জন সাক্ষী থাকতে পারে, রাইট? সিসি ক্যামেরা ফুটেজ হতে পারে, হ্যাঁ, এরকম কি? আচ্ছা, আমরা আমাদের মূল টপিকে আলোচনা করার আগে আমরা একটা কোশ্চেনের অ্যান্সার বের করার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের যে মূল যে গ্রুপটা আছে G05 এর, ওখানে একজন ভাই একটা কোশ্চেন দিয়েছিলেন। হ্যাঁ, কেউ কি পড়তে পারছেন এটা? সুলতান আপু, জি ভাইয়া, পড়া যাচ্ছে। একটু পড়ুন তো। Okay. Question nung 8. As a professional accountant, discuss what kind of threat auditors may encounter and what should be safeguard to maintain professional objectivity and independence under each of the following circumstance. Circumstance 1. Farha and Corporation Chartered Accountant is the auditor of KYC Limited, and the corporation has decided to go for IPO next years to raise money from public to finance their future expansion. Recently, they asked Farah and Corporation to prepare their financial statement. এটা মানে alongside হবে ভাইয়া? জি জি জি, alongside. Alongside to continue to act in the capacity of external auditor. Circumstance 2. Sarak and Corporation Chartered Accountant has received an offer from MM Limited to conduct their audit on the fees, which is 12% of profit before tax. আচ্ছা, তো ওই কোশ্চেনটা দেখে আমার একটু ইন্টারেস্টিং মনে হলো যে এটা আসলে আলোচনা করার দরকার আছে। হ্যাঁ, আপনি কিছু বুঝতে পারলেন যে কি জানতে চেয়েছে এখানে, কি সমস্যাটা হতে পারে? আচ্ছা, এটা মেইন পয়েন্ট হলো as a professional accountant discuss what kind of threat auditor may encounter, what should be safeguard to maintain professional objectivity. আচ্ছা, এটা মনে হচ্ছে যে কোম্পানিকে লায়াবিলিটিস দেওয়া হয়েছে ওদের অডিটটা করার জন্য, তো ওদের পার্সপেক্টিভ থেকে অ্যানসারটা আর কি করতে হবে।
আচ্ছা ওদের আমরা এটা safeguard আমরা এই কোশ্চেনটা এখানে রাখলাম, হ্যাঁ, এটা নিয়ে আমরা থিওরিটা পড়ে আসি, হ্যাঁ, তারপর আমরা এখানে এই কোশ্চেনটাতে আবার ফেরত আসবো। ওকে, আমরা আজকে একটা নতুন টপিক শিখবো, হ্যাঁ, যেটা অনেক ইন্টারেস্টিং এবং এটা জানা অনেক দরকার। ওকে, আমরা শুরু করছি। আজকে আমরা শিখবো অডিট রিস্ক কি জিনিস। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, আমরা সহজভাবে আজকে বোঝার চেষ্টা করব। So what is audit risk, guys? To understand this, we break this term in two parts. The first part is risk. এই টার্মের দুটো পার্ট আছে, one is audit and one is risk. তো প্রথমে আমরা রিস্ক কি সেটা একটু বুঝে নেই। হ্যাঁ, risk is nothing, guys, but the possibility that something might go wrong. তাহলে what is risk? It is the probability that something might go wrong. So we can write risk is the possibility of going wrong. And what is audit, guys? We all know it is an independent examination of financial information of any entity, be profit oriented or not, irrespective of size and legal form. And what is the ultimate objective of an audit, guys? The ultimate objective of an auditor will be to express an opinion on the truth and fairness, right? So I can write audit is nothing but an expression of opinion of the auditor on the financial statement. তাই না? হ্যালো, বুঝতে পারছেন? জি শোনা যাচ্ছে। Okay. Now to understand what is audit risk, what we do is we combine the meaning of these two terms, audit and risk. Okay. And what do we interpret? We interpret that audit risk is nothing but the auditor's opinion on the financial statements going wrong. This is audit risk. That the auditor expresses an opinion on the financial statement which is inappropriate. তাই না? ঠিক বলছি আমি? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে তো ওদের মানে যে কোনো কোম্পানির বা অর্গানাইজেশনের অল মানে আপনার ট্রানজাকশন যেগুলো সবকিছুই রেকর্ড হয়, তার মানে অল ট্রানজাকশন গুলোই ভেরিফাই করা হয় আর কি অডিট রিস্কের মাধ্যমে, অডিটের এখন মাধ্যমে। আমরা দেখবো যে ভেরিফাই করতে গিয়ে একজন অডিটর কি কি রিস্কের সম্মুখীন হচ্ছেন। ঠিক আছে? আচ্ছা, I will explain the technical definition, but in general, the audit risk is the risk that the auditor's opinion might go wrong. Okay, it might be an inappropriate audit opinion. এবার ঠিক আছে না আপু? আচ্ছা, let's understand this with the help of a simple example. আচ্ছা, say you are given an audit of a company and the opinion which you express is that the financial statement show a true and fair value. ঠিক আছে, আপনি বললেন ট্রু এবং ফেয়ার ভ্যালু হয়ে গিয়েছে, বাট in actual world what happened? That was the company's inventories were undervalued by টাকা 1000 crore. আপনি বলে দিলেন যে কোম্পানিতে সবকিছু পারফেক্ট আছে, বাট অ্যাকচুয়ালি কোম্পানির ইনভেন্টরি 1000 কোটি টাকা আন্ডার ভ্যালুড দেখানো হয়েছে টু আন্ডারস্টেট প্রফিট, মানে প্রফিট বাড়ানোর জন্য আন্ডার ভ্যালু দেখিয়েছে, কিন্তু আপনি ওটা ধরতে পারেননি, আপনি বলে দিলেন সবকিছু পারফেক্ট আছে, তাই না? হুইচ মিনস দ্যাট দে আর নট শোয়িং এ ট্রু অ্যান্ড ফেয়ার ভ্যালু, রাইট? সো দিস ইজ অ্যান অডিট রিস্ক, দ্যাট your opinion has gone wrong. Acha. Now, if we take the inverse of this situation,
এখন আমরা দেখবো যে এটা যদি উল্টো ব্যাপারটা ঘটে, হ্যাঁ, the company's financial statement actually shows a true and fair value, but you as an auditor, you say that inventories are undervalued by 1000 crore. মানে কোম্পানি বলছে ঠিক আছে, কিন্তু আপনি বলছেন যে না, এটা আন্ডার ভ্যালু হয়ে গিয়েছে, তাই না? So we need to understand the difference between these two example, guys. This is the first case. This is the first case and this is the second case. Okay. The first one is the significant audit risk. Why significant? Because the companies were materially misstated, but you as an auditor, you say that they are showing a true and fair value. Okay. এখন এমন হাজারো লাখো ইনভেস্টর আছেন যারা আপনার অডিট ওপিনিয়নের উপরে নির্ভর করে নিজেদের ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন। আবার কোম্পানির আরো স্টেক হোল্ডাররা আছেন যারা আপনার ওপিনিয়নের উপর ভরসা করে নিজেদের ডিসিশন মেকিং করবেন। এবং আপনি একটি মেটেরিয়ালি মিসস্টেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিচ্ছেন যা একটি ইনঅ্যাপ্রোপ্রিয়েট অডিট ওপিনিয়ন, হুইচ ইজ পোজিং অ্যান অডিট রিস্ক। ওকে, আমরা দেখবো সামনে যে অডিট রিস্ক কত প্রকার, এগুলো আমরা দেখবো। হ্যাঁ, আমরা আস্তে আস্তে এগোচ্ছি। And the second one is also an audit risk, but it is very insignificant because first of all, this situation will rarely happen. কোন কোম্পানি বলবে না নিজে থেকে যে আমাদের আন্ডার ভ্যালু আছে, ঠিক আছে? The company's management, you know, will not let you given an opinion, such an opinion that their financial statement are materially misstated when that actually not misstated. কোন কোম্পানি তো চাইবে না যে আমাদের ওপিনিয়ন মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো ভুয়া বা আন্ডার ভ্যালুড, এটা তো কোম্পানি চাইবে না, তাই না? তো এমন কখনো হয় না, আর যদি কখনো হয়ও সেটা ইনসিগনিফিকেন্ট। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফার্স্ট কেস নিয়ে, হ্যাঁ, সিগনিফিকেন্ট অডিট রিস্ক নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয়। আপনারা কি এখন বুঝতে পেরেছেন যে অডিট রিস্কটা কি জিনিস? হ্যালো, জি ভাইয়া, সেটা বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা দেখবো যে অডিট রিস্কের কটা পার্ট আছে, ঠিক আছে? এখন যদি ব্রডলি স্পিকিং করা হয়, বলা হয়, তাহলে অডিট রিস্কের দুটো কম্পোনেন্ট আছে। ওকে, একটা হচ্ছে রিস্ক অফ মেটেরিয়াল মিসস্টেটমেন্ট, যেটাকে আমরা শর্টে RRM ও বলি, ঠিক আছে? আর সেকেন্ড ওয়ান হচ্ছে ডিটেকশন রিস্ক। These are core term of auditing, ঠিক আছে? Risk of material misstatement and detection risk. Now, this material misstatement has two types. এর দুটো টাইপ আছে। ফার্স্ট ওয়ান হচ্ছে inherent risk and second one হচ্ছে control risk. So, these are the component of audit risk. First one is risk of material misstatement and second is detection risk. Risk of material misstatement has two components, inherent and control risk. Now, let me take a simple example, guys. ইরফান ভাই, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছি। ইমাজিন, হ্যাঁ, ওকে, আপনাকে বলছি, ইমাজিন হোয়াট ইজ দ্য কারেন্ট রিস্ক অফ ইয়োর লাইফ, বা আমাদের সবার লাইফে কন্ট্রোল রিস্ক। আচ্ছা আচ্ছা, আমি বলছি, হ্যাঁ, your examination are say due on 3 or 4 months, okay, and what is the risk that you are facing that you might fail in the examination? এখন আপনার সামনে রিস্ক কোনটা? আপনি এক্সামিনেশনে ফেল করতে পারেন, এটা হচ্ছে আপনার জীবনের এখন সবচেয়ে বড় রিস্ক। আমরা যেহেতু পড়াশোনার মধ্যে আছি, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, ঠিক আছে? এখন ইলেকট্রিসিটি চলে গেলে এটা একটা রিস্ক হতে পারে, তো এটা আমরা আলোচনা করবো না। ওকে, তো আমরা তো পরীক্ষায় ফেলই করতে পারি, কিন্তু আল্লাহ না করে এটা যেন এমন না হয়, ঠিক আছে? বাট দ্য রিস্ক ইন ইয়োর লাইফ কারেন্টলি ইজ ইয়োর এখন আপনার এই রিস্কটা কি হচ্ছে? কারেন্ট রিস্কটা হচ্ছে আপনি ইউ মাইট নট পাস ইন দ্য এক্সামিনেশন। ওকে, দ্য ফেলিয়ার অফ এক্সামিনেশন ইজ কারেন্ট রিস্ক অফ ইয়োর লাইফ। নাও দিস রিস্ক অলসো হ্যাজ 3 পার্টস। আমরা এখন এই রিস্কটাকে নিয়ে 3টা পার্ট আলোচনা করব, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ,
পরীক্ষা পাস করতে পারবো না, এটা একটা রিস্ক। এই রিস্কটার 3টা পার্ট আছে। 1 নম্বর পার্ট হচ্ছে ইনহেরেন্ট রিস্ক। আচ্ছা, ইনহেরেন্ট রিস্কে আমরা বলি ইনবিল্ট রিস্ক, যে সমস্যাটার ভিতরেই মানে ওই একটা জিনিসের মধ্যে সমস্যাটা আছে। আচ্ছা, সিস্টেমটাই এমন যে ইনবিল্ট রিস্ক ওই সিস্টেমের ভিতরেই লুকায়িত আছে। যেমন দেখেন আমাদের সিএমএ এক্সামটাই এমন, তাতে কখনো না কখনো আউট অফ সিলেবাস কোশ্চেন চলে আসে, অথবা থিওরি সাবজেক্টগুলোতে কেউ বলতে পারবে না যে আমি 100-তে 100 পাবো, এমন হয় না আসলে, তাই না? বিকজ দেয়ার ইজ ইনহারেন্ট রিস্ক, এটাতে ইনবিল্ট রিস্ক আছে। সিন্স ইট ইজ সাবজেক্টিভ পেপার, এখানে হয়তো আপনার প্রেজেন্টেশন ভালো ছিল না, অথবা আপনি এক্সাক্ট টার্মিনোলজি ইউজ করেননি, সো আপনার কিছু নাম্বার কাটা যাবেই, তাই না? সো there is an inherent risk that you will not score full marks, right? ইরফান ভাই? জি জি ভাই। ওকে, সো এটাকে আপনার ফেল করার প্রবাবিলিটি হাই হয়ে যাবে, তাই না? তাতে কিন্তু আপনার ফেল করার প্রবাবিলিটি হাই হয়ে গেল, কারণ আমরা 10-15 মার্ক আউট অফ সিলেবাস আসবে সেটা ধরেই নেই, তাই না? আচ্ছা, এরপরে আসে কন্ট্রোল রিস্ক। এটা কি? মাই ফ্রেন্ডস, আপনার এক্সামে পুরো কন্ট্রোল কিন্তু আপনার হাতে, ঠিক আছে? আপনি কন্ট্রোল ইমপ্লিমেন্ট করছেন কিভাবে? আপনি ক্লাস করছেন, আপনি গ্রুপ স্টাডি করছেন, আপনি সেলফ স্টাডি করছেন, এক্সেট্রা এক্সেট্রা। তো ইউ আর ইমপ্লিমেন্টিং কন্ট্রোলস টু প্রিভেন্ট দ্য রিস্ক ফ্রম হ্যাপেনিং, ওকে? বাট হোয়াট হ্যাপেন্স, সে ইন দ্য এক্সাম ইউ হ্যাড লেফট অনলি 1 চ্যাপ্টার ইন এনি সাবজেক্ট। আপনি একটা চ্যাপ্টার না পড়ে চলে গেলেন এক্সাম দিতে, এবং ওখান থেকে আসলো 10 মার্কের একটা কোশ্চেন। হ্যাঁ, আই হোপ এরকম যেন কখনো না হয় যে আপনি যে টপিকটা পড়েননি সেটা এক্সামে চলে এলো। মানে ইনফ্যাক্ট কোন টপিকে আসলে ছেড়ে দেওয়া উচিত নয়, ঠিক আছে? বাট ইন কেস যে আপনি রিভিশন দেওয়ার সময় পেলেন না, আর একটা টপিক আপনার আর পড়া হলো না, হ্যাঁ, তো ওই টপিকটা যে রয়ে গেল, আপনি কন্ট্রোল লাগিয়েছিলেন অনেকগুলো, 3-4 মাস ধরে আপনি ডেডিকেশন নিয়ে পড়াশোনা করেছেন, হ্যাঁ, বাট কি হলো, এক্সামের সময় ওই কন্ট্রোলটা ফেল হয়ে গেল। আমরা যে কন্ট্রোল লাগিয়েছিলাম সেটা ফেল হয়ে গেল। দিস ইজ কন্ট্রোল রিস্ক। সুলতান আপু বুঝতে পারছেন? জি ভাইয়া, হ্যালো, বুঝতে পারছি। ওকে, আচ্ছা ভাইয়া, একটু হ্যালো হ্যাঁ হ্যাঁ ভাইয়া, অডিট রিস্কটা আমাদের সিলেবাসের মধ্যে কি কোম্পানি হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফাইন্যান্সের যে পার্টটা হ্যাঁ ওই হ্যাঁ পোর্শনে পড়ে যাচ্ছে? অল্প একটু আছে, অল্প একটু, আমি দেখাবো তো সামনে। হ্যাঁ, আমি শেষ করি, আশা করি আপনি উত্তর পেয়ে যাবেন। মানে মজা লাগলো তো, এই জন্য মনে Okay. করলাম যে আসলে একটু মানে আলোচনা করি এটা নিয়ে। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে এগোই। হ্যাঁ হ্যাঁ অ্যান্ড হোয়াট ইজ ডিটেকশন রিস্ক? ডিটেকশন রিস্ক ইজ যে আপনি তো 80 মার্কের পেপার লিখেছেন, ঠিক আছে? আপনি পেপার অ্যাটেম্প করলেন, কিন্তু কি হলো, কয়েকটা অ্যান্সার আপনি ভুল লিখে ফেললেন। দ্যাট মিনস ইউ হ্যাড অ্যাপ্লাইড the procedure, then your procedure could not prevent that risk from happening. Okay, so what is detection risk? মানে আপনি যেই প্রসিজার ইউজ করলেন সেই প্রসিজারের ভিতরে ভুল ছিল, তারপর আপনি ওই যেটা ঘটলো সেটা ঘটানোর থেকে ওটাকে বিরত রাখতে পারলেন না। আচ্ছা, এখন আমরা নাও লেট আস রিলেট ইজ টু অডিট। এখন আমরা অডিটে চলে যাই, ঠিক আছে? যেমন ইনহারেন্ট রিস্ক হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোনো আইটেম, কোনো অ্যাকাউন্ট ব্যালেন্স, হ্যাঁ, কোনো ক্লাস অফ ট্রানজেকশন এমন যে ওটাতে ইনবিল্ট কোনো রিস্ক আছে। সরি, ফর এক্সাম্পল, ইট ইজ এনি এস্টিমেট, হ্যাঁ, এস্টিমেট, এনি কাইন্ড অফ এস্টিমেট, সে প্রভিশনস অফ ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট। হ্যাঁ, ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেটের নাম তো আপনারা শুনেছেন। তো এটা একটা এস্টিমেটেড ফিগার, রাইট? ইউ ক্যান নট সে উইথ 100% certainty that bad and doubtful debt আপনি বুকসে 10% রেকর্ড করলেন, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাড ডেট 10%ই হবে। ইউ ক্যান নট সে ইট উইথ সার্টেনটি বিকজ ইট ইজ অ্যান এস্টিমেট। এটাতে কিছু রিস্ক থেকেই যায়। অডিটর যতই অডিট প্রসিডিওর লাগাক না কেন, এই যে ইনহেরেন্ট রিস্ক সে কন্ট্রোল করতে পারবে না, ঠিক আছে? বিকজ দেয়ার ইজ এ রিস্ক অফ মেটেরিয়াল মিসস্টেটমেন্ট in that particular item itself, right? So that is inherent risk. আচ্ছা, তারপরে the acceptability of an account balance, class of transaction. হ্যাঁ বলেন। ভাই জি, ভাইয়া, এই জায়গাটা এটা কি তাহলে এটা টোটালি যে অডিটর থাকবে তার কন্ট্রোলের বাইরে? হ্যাঁ, ইনহেরেন্টটা হচ্ছে, হ্যাঁ আমরা তো বলবো সামনে। হ্যাঁ, ব্যাপারটা কি আমরা কিন্তু এরকম? সব
আমরা কিন্তু আলোচনা করব, হ্যাঁ, যে কোনটা অডিটরের মানে কোনটা অডিটরের পক্ষে যাবে, হ্যাঁ, আওতার মধ্যে থাকবে, কোনটা আওতার মধ্যে থাকবে না, এটা আমরা আলোচনা করব, ঠিক আছে আপু? আচ্ছা, কি হলো তাহলে? The acceptability of an account balance class of transaction to a material misstatement before consideration of any controls. ওকে, আপনি কন্ট্রোল লাগিয়েছেন কিংবা লাগাননি সেটা কিন্তু আমরা কনসিডারই করছি না। এখানে ইনহেরেন্ট রিস্ক আছে, কন্ট্রোল লাগালেও আছে, না লাগালেও আছে। অ্যাজিউম যে কোনো কন্ট্রোলই নেই, তারপরেও সেখানে কোনো না কোনো ইনহেরেন্ট রিস্ক আছে, রাইট? আচ্ছা, এখন এটা হচ্ছে ইনহেরেন্ট রিস্ক হচ্ছে এস্টিমেটেড, হ্যাঁ, এস্টিমেটেড ফিগার। তারপরে আমরা আসবো কন্ট্রোল রিস্ক, তাই না? এখন কন্ট্রোল রিস্ক কি হতে পারে? ফর এক্সাম্পল, ধরেন কোনো কোম্পানি প্রিভিউ পলিসি আছে, ঠিক আছে? যখনই বাজেট তৈরি করা হয় তখন আগে তারা সেটা রিভিউ করা হয়, ঠিক আছে, প্রতি মাসে। বাট ফর সাম রিজন দ্যাট রিভিউ কুড নট টেক প্লেস ইন ওয়ান পার্টিকুলার মান্থ। সো আপনি কন্ট্রোল লাগিয়েছিলেন, বাট দ্যাট কন্ট্রোল কুড নট প্রিভেন্ট এ material misstatement from taking place. Okay, so control had actually failed. They were not able to prevent, detect, or correct any material misstatement. This is control risk. So we take an example that the review policy in a company failed. হ্যাঁ, যত কন্ট্রোলই লাগান না কেন সেটা ফেইল্ড হয়ে গেল যে কোনো কারণে, তাহলে সেটা হয়ে গেল কন্ট্রোল রিস্ক। ওকে, নাও হোয়াট ইজ ডিটেকশন রিস্ক? আগের দুটো তো ছিল এন্টিটি পয়েন্ট অফ ভিউ, যেটা আপনি বলছেন, হ্যাঁ আপু, হ্যাঁ, আগে এই দুটো ছিল হচ্ছে এন্টিটি পয়েন্ট অফ ভিউ, যে এন্টিটি এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোনো আইটেম এমন ছিল যে সেখানে মিসস্টেটমেন্ট হবেই হবে, হ্যাঁ, উপরন্তু এন্টিটি কন্ট্রোল অ্যাপ্লাই করেছিল কিন্তু সেটাও ফেল হয়ে গেল। আচ্ছা, আর এই যে ডিটেকশন রিস্ক যেটা আমরা দেখতে পাচ্ছি এখন, দিস ইজ এ পার্ট অফ অ্যান অডিটর। অডিটর এর যে অডিটরের পার্টটা কি রকম, যে অডিটরে যে অডিট প্রসিডিওরটা ছিল, দ্যাট কুড নট ডিটেক্ট, প্রিভেন্ট, কন্ট্রোল এনি মেটেরিয়াল মিসস্টেটমেন্ট, এটা হচ্ছে আমাদের অডিটরের পার্ট, ডিটেকশন রিস্ক। আচ্ছা, ফর এক্সাম্পল, অডিটর ইজ ইউজিং স্যাম্পলিং, ঠিক আছে? ধরেন আমরা স্যাম্পল চেক করছি, টেস্ট চেক করছি, যে জিনিসটি চেক করলেন না সেখানেই মেটেরিয়াল মিস্টেক বের হলো, মানে যেটা চেক করতে পারলেন না বা করা হয়ে উঠলো না সেটাতেই মিস্টেক থেকে গেল। সো ইওর অডিট procedure is failed to detect those misstatements. ধরুন ডিউ টু স্যাম্পল অর ল্যাক অফ টাইম ছিল, মানে যতটুকু সময় পেয়েছেন এর মধ্যে সবগুলো মিসস্টেটমেন্ট ডিটেক্ট, প্রিভেন্ট করে উঠতে পারেননি, রাইট? সো দিস ইজ ডিটেকশন রিস্ক। এটাকে আমরা বলতে পারি যে অডিট রিস্ককে আমরা এইভাবে লিখতে পারি যে অডিট রিস্ক ইকুয়াল টু RMM। RMM মানে হচ্ছে রিস্ক অফ মেটেরিয়াল মিসস্টেটমেন্ট ইনটু DR। DR মানে হচ্ছে ডিটেকশন রিস্ক। আমরা যদি আরো এটাকে সরল করি তাহলে আমরা পাবো IR ইনটু CR ইনটু DR। এই IR মানে হচ্ছে ইনহেরেন্ট রিস্ক, আর CR মানে হচ্ছে কন্ট্রোল রিস্ক, আর DR মানে হচ্ছে ডিটেকশন রিস্ক। ওকে, সুলতান আপু চলে এসেছেন? জি ভাইয়া আছি। বুঝতে পেরেছেন কি বলছিলাম? ভাই বুঝতে পেরেছি। আচ্ছা, এখন যদি আপনাকে আমি প্রশ্ন করি যে আমাদের অডিট রিস্ককে কম রাখবো নাকি বেশি রাখবো, হ্যাঁ বলেন তো, কম রাখবো না বেশি রাখবো অডিট রিস্ককে? কিসের বেশি রাখবো, মানে কোয়েশ্চেনটা আমি ক্লিয়ার না ভাইয়া। আচ্ছা, অডিট রিস্ক, আপনি অডিট করতে গিয়েছেন, এই রিস্ক অডিটের তো এই তিনটা রিস্ক আছে, রিস্কগুলোকে আমরা তো অবশ্যই কমানোর চেষ্টা করবো, তাই না? হ্যাঁ, অফকোর্স এক্সামে ফেল হওয়ার রিস্ককে যতটা সম্ভব কমানোর চেষ্টা করবো, তাই না? এখন অডিট রিস্ককে যদি আপনার কমাতে হয়, এবং ইনহেরেন্ট রিস্ক তো আপনি জানেন যে সব জায়গাতেই থাকবে, হ্যাঁ, অথবা কন্ট্রোল রিস্ক তো থাকবে, এটা তো আপনার পার্ট না, এটা তো কোম্পানির পার্ট, তাই না? সো আপনাকে আপনার ডিটেকশন রিস্কটাকে যতটা সম্ভব করে কমিয়ে আনতে হবে, ঠিক আছে? আপনাকে আপনার অডিট প্রসিজিওর এতটা মানে হার্ডলি করতে হবে, এতটা এক্সটেন্সিভলি পারফর্ম করতে হবে যে কোনো মিসস্টেটমেন্ট যেন আপনার মানে চোখে মানে বাদ না পড়ে যায়, ঠিক আছে? There will not be any chance that you are not being able to prevent, detect any misstatement, right?
আচ্ছা, আচ্ছা তাহলে তাহলে আমরা কি ডিটেক্ট দেখলাম? রিস্কটা যেটা, ভাই একটু হুম। আমি মানে ক্লিয়ার হয়ে যে ডিটেক্ট রিস্কটা যেটা ওটা টোটালি ডিপেন্ড করছে অডিটর উপর, সে এটা হচ্ছে কতটুকু এই যে এফিশিয়েন্টলি। ডিআর মানে হচ্ছে ডিআর মানে হচ্ছে ডিটেকশন রিস্ক, এটা অডিটরের পার্ট। হ্যাঁ। আর ইনহারেন্ট রিস্ক সব জায়গাতেই আছে, কন্ট্রোল রিস্কটা কোম্পানির পার্ট। এই দুটো আমরা কন্ট্রোল করতে পারবো না। আমরা ডিটেকশন রিস্ক নিয়ে আমরা কাজ করবো, আমরা এতটা ভালোভাবে কাজ করব যেন আমাদের চোখ এড়িয়ে কোনো দুষ্ট লোক বেরিয়ে যেতে ভুল না পারে, মানে তাই না? না পারে, বুঝতে পেরেছি। এখন এই দুটো রিস্ক, বাম পাশের দুটো রিস্ক অনেক হাই, তাহলে আপনাকে ডিটেকশন রিস্কটা কমিয়ে আনতে হবে, আপনাকে যতটা সম্ভব ভালো কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা তো অডিট রিস্কটা বুঝে গেলাম, তাই না? এখানে কোনো কোশ্চেন আছে যে অডিট রিস্ক কি, কেন হলো? আপু? না ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, এখন তাহলে আমাদের কোশ্চেনে ফিরে যাই, আবার একটু পড়েন তো। এখন বুঝতে পারেন না কোশ্চেনটা? As a professional accountant, discuss what kind of threat auditors may encounter and what should be safeguarded to maintain professional objectivity and independence under each of the following circumstances. One, a FARA and Corporation Chartered Accountant is the auditor of KYC Limited. Okay. The corporation has decided to go for IPO next a year to raise money from public to finance their future expansion. Recently, they asked FARA and Corporation to prepare their financial statement alongside to continue to act in capacity of external auditor. Next কি আর কিছু আছে? ছিল না, তো। এটা কোশ্চেনটা, এটা কি কিছু বুঝছেন কোশ্চেনটা কি বলতে চাইছে? হ্যাঁ তাহলে এখানে যে আমার ফারা এন্ড কর্পোরেশন যেটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অডিটর যারা, হ্যাঁ, ওদের সাইড থেকে ওরা যখন অডিটটা করবে তাহলে ওই যে ডিটেকশন যে রিস্কটা ছিল ওইটার বেসিসে কি অ্যানসারটা করবে? এখন এখানে বলছে যে আমাদের KYC লিমিটেড আইপিও লঞ্চ করে শেয়ার মার্কেটে ঢুকতে চায় অথবা পাবলিক শেয়ার লিমিটেড ছাড়বে। কোম্পানি, হ্যাঁ পাবলিক লিমিটেড কোম্পানি হতে চায়। কারণ ফারায়ন কর্পোরেশন হচ্ছে ওদের চার্টার্ড অ্যাকাউন্টিং, ওদের হচ্ছে মানে ইয়া করে ইন্টারনাল অডিটর, হ্যাঁ সরি Audit এক্সটার্নাল করে। অডিটর ওদের। এখন এক্সটার্নাল অডিটর কে দিয়ে ওরা বলছে যে তোমরা তো আমাদের এক্সটার্নাল অডিটর, তাহলে তোমরা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা বানিয়ে দাও, আমরা আইপিও লঞ্চ করি। এখন এখানে একটা সমস্যা কি, যে আপনি যেহেতু ওদের এক্সটার্নাল অডিটর, হ্যাঁ আপনি কিন্তু সবকিছু জানেন খুঁটিনাটি, এবং আপনাকে বায়াস করা খুবই ইজি, হ্যাঁ এবং আপনি আপনি কিন্তু জানেন যে কোম্পানি কোথায় কি অবস্থা। এক্ষেত্রে কিন্তু আপনি ইথিক্যালি মানে ভালো ডিসিশন দিতে পারবেন না, একটু বায়াসড হয়ে যাবেনই। আমাদের প্রশ্নটা হচ্ছে অবজেক্টিভিটি আর ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ এটা কিন্তু ওই আইফেক এর যে কোড সেটা তো থাকছেই, সেটা সেটা ছাড়াও একটা অডিট ট্রিক্স আছে, ওটা কিন্তু আছেই। হ্যাঁ ওইটা আছেই যে আপনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবেন না, আপনি বায়াসড হয়ে যাবেন, ওটা আছেই। কিন্তু আজকে আমরা একটু অন্য পার্সপেক্টিভ থেকে অ্যান্সারটা করব। অ্যান্সারটা একটু পড়ে দেখেন তো আপু। আচ্ছা, answer. Here the auditor may face inherent risk to maintain professional objectivity and independence. The auditor should not be associated with any information content a materially false or misleading statement or which is misleading by omission. এখন এই কোম্পানিতে তো ইনহেরেন্ট রিস্ক আছেই, সেটা তো আমরা আগে দেখলাম অডিট রিস্ক কি হতে পারে, এবং এটার মধ্যে আবার আইফেক এর যে কোড অফ ইথিক্স আছে ওটাও কিন্তু লঙ্ঘিত হচ্ছে, তাই না? প্রফেশনাল অবজেক্টিভিটি লঙ্ঘিত হচ্ছে, ইন্ডিপেন্ডেন্স থাকছে না। এখন আপনারই ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্ট তো আপনার কাছে এসে আরেকটা কাজ যদি দেয়, এখন আইপিও লঞ্চ করা তো এরকম অনেক কোম্পানি তো মানে ভুয়া ভ্যালুয়েশন দেখিয়ে অনেক বড় অনেক বেশি টাকা আইপিও থেকে বের করে নিয়ে চলে যায়, তাই না? এবং এটা যদি আপনি এক্সটার্নাল অডিটর হন তাহলে আপনার জন্য এটা অনেক ইজি, এই কাজটা করা মানে ভুয়া রিপোর্ট দেওয়া অনেক ইজি। আচ্ছা ভাইয়া, এখানে কোয়েশ্চেনটাতে তো ওরাই ওদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা মানে প্রিপেয়ার করবে এবং ওইটার বেসিসে ওরা ডিসিশন দিবে, কোয়েশ্চেনটা তো তাই ছিল হ্যাঁ অডিটর যারা। বাট অডিটররা কি এরকম করতে পারে কোনো একটা কোম্পানির মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিভিউ, মানে ওরা রিভিউ করে ঠিক আছে, বাট ওইটা প্রিপেয়ার করে ওইটার উপর বেস করে ওরা ডিসিশন দিবে? এখন অডিট ফার্ম করে কি, অডিট ফার্ম তো এক্সটার্নাল অডিট করে, ইন্টারনাল অডিটও করতে পারে, হ্যাঁ কিন্তু সমস্যা হচ্ছে এখানে যে আপনি যে আপনি ধরেন একটা কোম্পানি, আপনি অডিট ফার্মকে দিয়ে এক্সটার্নাল বা ইন্টারনাল অডিট করিয়ে নিলেন, তাকে দিয়ে আপনি বলছেন ঠিক আছে তুমি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেডি করে দাও, তোমাকে এত টাকা দিব, তুমি তো সবকিছু জানো এবং আমরা আইপিও লঞ্চ করবো। এখন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, আইপিও লঞ্চ করা, পাবলিকের টাকা নিয়ে নিবে।
এখন আপনি ফাইন্যান্সিয়াল মানে এক্সটার্নাল অডিটর, আপনি ওই কোম্পানির, হ্যাঁ, তাহলে কি হবে যে আপনাকে বায়াস করা খুব ইজি। আপনি এই কাজটা করবেন না, ইথিক্যালি মানে আপনি বায়াসড হয়ে যাবেন, আপনি মানে সহজে করতে চাইবেন না, ঠিক আছে, এটা না করাই ভালো। সেটা তো আছে, সেটা আইফ্যাকের কোডে বলা আছে যে আপনি না করাই ভালো, কিন্তু এইখানে আরেকটা রিস্ক আছে, সেটা হচ্ছে অডিটের ইনহেরেন্ট রিস্ক, ঠিক আছে? এবার বুঝতে পেরেছেন? ওকে, জি ভাইয়া। আচ্ছা, আমরা তাহলে পরের কোশ্চেনটা একটু পড়েন তো। Sarah and Corporation Chartered Accountant has received an offer from MM Limited to conduct their audit on the fees, which is 12% profit before tax. এটাতে কি কি বুঝছেন এটাতে? আচ্ছা, এটা একটা কোম্পানি তাদেরকে অফার করলো যে তাদের কোম্পানিটা অডিট করার জন্য, এবং তারা কোম্পানির যে প্রফিট হবে সেটা মানে ট্যাক্স প্রোভাইড করার পর তাদের ওই 12% প্রফিট দেওয়া হবে আর কি। না, ট্যাক্সের আগে আর কি, প্রফিট বিফোর ট্যাক্স। তো মেইন 12% রেভিনিউ সরি বিফোর, হ্যাঁ রেভিনিউর পরে যে আসছে যেটা মানে নেট ইনকামের আগে যেটা প্রফিট বিফোর ট্যাক্স, ওটা ওখান থেকে 12% এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দিয়ে ফার্মকে দেবে। দিবে। কেন দিবে? এটা কেমন হলো না যে আমাদের প্রফিট তুমি নিয়ে যাও আর আমাদের একটা ভালো রিপোর্ট দিয়ে যাও, এই তো ব্যাপারটা তো এরকম, তাই না? ব্যাপারটা অনেকটা এরকম না? কিন্তু এরকম তো নেওয়া যাবে না, একটা নির্দিষ্ট ফি থাকবে, ওই ফিটা দিতে হবে। আর কবে মানে প্রফিট হবে, ওদের তো কত ফিস বেসিসে করে, এরকম প্রফিটের হ্যাঁ উপর তো কোনো পার্সেন্টেজ কমিশন হ্যাঁ দেওয়ার কথা তাহলে না। তো তাহলে তো এটা ঠিক হচ্ছে না, তাই না? এটা তো ঠিক হচ্ছে না। তাহলে আমরা অ্যানসারটা একটু দেখে নিই। ভাই পড়বে এটা আনসারটা? হ্যাঁ, পড়ুন, শিওর। Here the auditor may face control risks to maintain professional objectivity and independence. The auditor should not allow conflict of interest to override his professional judgment. তাহলে কি হলো, Okay. আমরা কন্ট্রোল রিস্ক যে পড়লাম একটু আগে, কি বুঝলাম যে ওই যেই সিস্টেমটা আছে ওই সিস্টেমে কন্ট্রোলের সমস্যা, তাই না? এখানে তো কন্ট্রোলিং এর সমস্যা, আপনার এরকম ম্যানেজমেন্ট কেন থাকবে? ম্যানেজমেন্টের সমস্যা, তাই না? মানে ম্যানেজমেন্ট তো ওনাকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করছে, ওরা যেভাবে স্টেটমেন্টটাকে করে দিয়েছে ওইভাবেই অ্যাপ্রুভ করানো, রাইট অন দ্যাট ওইটা বেসিসে তারা একটা প্রফিট তাদেরকে প্রোভাইড করবে। রাইট। এখন এই দুটো কোশ্চেন এর এটা তো কেস স্টাডিজ, হ্যাঁ, কেস স্টাডিজটা জন্য হ্যাঁ, তাহলে আসলে ওদের অফারটাই তো লিগ্যাল হইলো না, হ্যাঁ কোম্পানির অফারটাই তো এখন লিগ্যাল হলো না। এখন আপনি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে এটা বলবেন যে আমি এটা পারবো না, সরি, আই এম সরি। কারণ এটা হচ্ছে এক নাম্বার কথা হচ্ছে অডিট রিস্কটা পরে, দুই নাম্বার যেটা আরো বড় পয়েন্ট হচ্ছে আইফ্যাকের কোড অফ ইথিক্স লঙ্ঘিত হয়, ঠিক আছে? আমরা তো আইফ্যাকের কোড অফ ইথিক্স সবাই জানি, কিন্তু এই যে এখানে কিন্তু একটা অডিট রিস্ক ছিল, এই জন্য আমি এই 10 মিনিট অডিট রিস্ক নিয়ে আলোচনা করলাম। এবার তো ক্লিয়ার না অডিট রিস্ক কি জিনিস, বা এরকম কোশ্চেন আসলে তো লিখতে পারবেন, তাই না? ওকে, হ্যালো, জি ভাইয়া, শিওর। আচ্ছা, তাহলে আমরা আমাদের পরের টপিকে চলে যাই। হ্যাঁ, আজকে আমাদের যে মেইন টপিকটা ছিল যে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, এটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্ট। তো এটাকে আমরা পড়িয়েছি যে ইন্ট্রোডাকশন, আজকে আমরা পড়বো অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। হ্যাঁ, আমরা তাহলে আগের কেসগুলো নিয়ে আলোচনা করি। হ্যাঁ আপু, কেমন লাগছে আগের গুলো নিয়ে আলোচনা করি, সেম কেস নিয়ে। আগের কেস কি ছিল আমাদের, যে মিস্টার এ অফার্স মিস্টার বি টু সেল হিজ কার, তাই না? মনে আছে আপু, লাল টুকটুকি গাড়িটা? জি ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, তো মিস্টার এ অফার করলো মিস্টার বি কে যে আমার গাড়িটা তুমি 10 লাখ টাকায় কিনে ফেলো, কিনবা কিনা? কিনতে পারো। এখন মিস্টার বি কি করলো, যে অ্যাকসেপ্টস দা অফার, তাহলে হয়ে গেল সেটা একটা এগ্রিমেন্ট, তাই না? এবং এই এগ্রিমেন্টটা তো এনফোর্সিবল বাই ল, তাহলে হয়ে গেল কন্ট্রাক্ট। এখন আমরা কিছু ওয়ার্ড দেখবো, হ্যাঁ, কোন ওয়ার্ডে কি বলে একটু রেসপন্স করবেন। আর কেউ কি আছেন? ইরফান ভাই আছেন? ইরফান ভাই মনে হয় নেই। আচ্ছা, সুলতানা আপু আপনি থাকুন। হ্যাঁ, জি ভাইয়া, আমরা কিছু শব্দের খেলা আজকে দেখি, শব্দের খেলা, হ্যাঁ, কেমন লাগে? আচ্ছা বলুন তো, মিস্টার এ যদি বলে, মিস্টার এ সেইড মাই কার ইজ ওর্থ টাকা 10 লাখ, আমার গাড়ির দাম 10 লাখ টাকা, তাহলে কি এটা কি একটা অফার হবে কিনা, এটা বলুন তো? না, এটা অফার হবে না, এটা তো ইনভাইটেশনে চলে যাচ্ছে।
আচ্ছা, আর কেউ কি কিছু বলবেন? আর কেউ আছেন আমাদের সাথে? যদি বলেন প্লিজ, যে কেউ যদি বলে যে আমার গাড়ির দাম 10 লাখ টাকা, এটা কি কোনো অফার হবে কিনা? না, অফার হবে না মনে হয়। আচ্ছা, আমরা তাহলে দেখছি হ্যাঁ অফার হবে কিনা। গত সেশনটাতে আমরা কিন্তু আলোচনা করেছিলাম, ওটা ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। আমরা ওখান থেকে একটা কেস নিয়ে আমরা এখন আলোচনা করছি। এটা অফার হবে না, তাহলে এটা কি হবে? এটা তো অফার হলো না, তাহলে এটা কি হবে? এই কথাটা কি হবে? এই কথাটা হবে একটা মেয়ার স্টেটমেন্ট, একটা শুধুমাত্র স্টেটমেন্ট হবে, একটা বক্তব্য যে আমার গাড়ির দাম 10 লাখ, আমার গায়ে লাল শার্ট, আমার গায়ে সবুজ গেঞ্জি পরে আছে আমি, তো এটা একটা স্টেটমেন্ট, আর কিচ্ছু না, তাই না? এরপরের ওয়ার্ডে আমরা আছি। এরপরে কথাটা কি? লোকটা বলছে যে আমি ভাবছি যে আমার গাড়িটা 10 লাখ টাকায় বিক্রি করে দিব। এটা শোনার পরপরই আপনি দৌড়ে চলে আসলেন যে এই দেন ভাই 10 লাখ টাকা, আপনার গাড়ি আমাকে দেন। এটা কি হবে ভাই? না, এটাও হবে না। কেন? সে তো বলছে যে আমি ভাবতেছিলাম যে আমার গাড়িটা 10 লাখ টাকায় বিক্রি করে দিব। সে তো তখন এখনো আপনি ফাইনাল ডিসিশন দেয় নাই। আচ্ছা ঠিক আছে, আর কেউ কিছু বলবেন? না, এটা অফার হবে না। আচ্ছা, এটা ওয়ান কাইন্ড স্টেটমেন্ট। সে ওটা চিন্তা ভাবনা করছে, সে আমাকে বলেনি। হ্যাঁ, এটাও তাহলে অফার হবে না। তাহলে এটা কি হবে? এই টার্মটার নাম কি আমরা একটু দেখি। এটা তার ডিক্লেয়ার ইন্টেনশন, মানে সেটা ইন্টেনশনটা ডিক্লেয়ার করলো যে আমি ভাবছি যে আমার গাড়িটা বিক্রি করে দিব। আচ্ছা, আমরা তাহলে আরেকটা লাইন দেখি তো। এখানে কি বলা হচ্ছে? উইল ইউ পারচেজ মাই কার এট টাকা 10 লাখ? তুমি কি আমার গাড়িটা 10 লাখ টাকায় কিনবে? এটা কি একটা হ্যাঁ, অফার হতে এটা পারে? অফার হবে। এক্স্যাক্টলি অফার। হ্যাঁ, এটা একদম আমাকে প্রস্তাব করছে, তাই না? আমাকে একদম একটা প্রস্তাবনা দিচ্ছে, তাহলে এটা অবশ্যই অফার হবে। তাহলে আমরা দেখছি যে এটা একটা অফার। এখন বুঝছেন তো আপু যে শব্দের মারপ্যাচ আছে, তাই না? শব্দে তাহলে আমরা বলতে পারি, এটা একটু মনোযোগে দেখুন, তাহলে আমরা কি বলতে পারি না যে এ মেয়ার স্টেটমেন্ট ইজ নট অ্যান অফার? এটা কি বলতে পারি? বলতে পারি। আচ্ছা, এটা তো আমরা অবশ্যই বলতে পারি, কারণ উপরে আমরা দেখলাম মেয়ার স্টেটমেন্ট ইজ নট এ অফার। তো এটা আমাদের G05 ডিসেম্বর 19/3 বি তে এই কোশ্চেনটা এসেছিল। এখন কি পারবেন সবাই এটা অ্যান্সার করতে? আপু পারবেন? হ্যাঁ ভাইয়া, sure. আচ্ছা, তাহলে আমরা এগোই সামনে। আমরা একটা পুরো কনসেপ্টটা একটা সামারি আকারে দেখবো, হ্যাঁ, যে এর মধ্যে কি কি ছিল। কালকে যেটা পড়েছিলাম, আজকে যেটা পড়ছি, একটু দেখুন তো আপু কি বলছে, কি মনে হচ্ছে সবার উপরে কি আছে? An offer or a proposal. তারপর হলো accepted offer, then promise, agreement হবে, তারপর contract. তাহলে কন্ট্রাক্টের অনেকগুলো শর্ত আছে, তাই না? ওগুলো তো আমরা পড়েছি। তো সবকিছু কিন্তু কন্ট্রাক্ট হবে না, তো এই ধাপে ধাপে আসতে হবে, তাই না? আসতে হবে। আমরা সামনে এগোচ্ছি। আমরা এই উদাহরণটা আবার দিচ্ছি, কারণ এখানে আমরা আরেকটা নতুন জিনিস শিখবো, ঠিক আছে? সেম উদাহরণ দিলে মনে থাকবে। তাহলে মিস্টার এ কি বলছে? উইল ইউ পারচেজ মাই কার এট 10 লাখ? ওকে, গাড়িটা অনেক ভালো লাগছে তো আমার, লাল টুকটুকে গাড়ি, গাড়িটা বারবার দেখাচ্ছি ওর জন্য। হ্যাঁ, তারপরে মিস্টার বি চলে এলো, সে বলছে হ্যাঁ আমি তো কিনবো। মিস্টার বি অ্যাকসেপ্টস ইট। ওকে, এখানে একটা জিনিস মনে চিন্তা করে দেখুন তো, এই অফারটা বা এই যে কন্ট্রাক্টটা করা হলো, হ্যাঁ, এটা কি জন্য করা হলো? কিছু করার জন্য না? মনে হচ্ছে টু ডু সামথিং। কেন ডু সামথিং? যে তুমি টাকা দাও, আমি গাড়ি বিক্রি করব। মানে গাড়ি বিক্রি করার জন্য করা হচ্ছে না অফারটা, মানে কিছু কাজ জি। করার জন্য, টাকা দেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য, তাই না? গাড়ি বিক্রি কেন করবে? তার টাকার দরকার, তাই না? টাকা নেওয়ার জন্য সে অফার দিল। তার মানে এই অফারটা হচ্ছে টু ডু সামথিং, তাই না আপু? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা আরেক ধরনের অফার দেখি। এটা হচ্ছে টু ডু সামথিং। এটা মনে করেন যে একটা ব্যাংক, হ্যাঁ, এটা একটা ব্যাংক। আর আমাদের মিস্টার এক্স অনেক মানে দুশ্চিন্তাগ্রস্ত একজন মানুষ, হ্যাঁ, কি করবে বুঝতে পারছে না, অনেক সমস্যা। তো ব্যাংক তাকে
কি করলো যে তাকে লোন দিল, ঠিক আছে, ব্যাংক তাকে 10 লাখ টাকা লোন দিয়ে দিল। ওকে, মিস্টার এক্স কে 10 লাখ টাকা লোন দিয়ে দিল। এখন মিস্টার এক্স তো বাঙালি মানুষ, হ্যাঁ, মনে করেন যে মিস্টার মেজবা বাঙালি মানুষ, সে একটু টাউট বাটপার আছে, সে কিন্তু মানে টাকা শোধ করবে না ব্যাংকের, বুঝছেন, সে চুপচাপ আছে। এখন ডিউ ডেট চলে এসছে, এখন ব্যাংক বলছে যে মিস্টার মেজবা বা মিস্টার এক্স, আপনি তো টাকা দিলেন না, তো এখন ব্যাংক ডিমান্ডস দ্য মানি ফ্রম মিস্টার এক্স অন দ্য ডিউ ডেট। এখন তো আমি বলছি বা মিস্টার এক্স বলছে, তো বাঙালি তো, ডিনাই টু পে, ওকে, যেটা হয় আসলে আমাদের। তারপরে ব্যাংক কি করলো, দ্য ব্যাংক থ্রেটেন্স মিস্টার এক্স ফর রিকভারি দ্য মানি। এখন কিন্তু ব্যাংক বলছে যে তুমি যদি টাকা না দাও তাহলে তোমাকে কেস করে দিব, রাইট, তোমাকে জেলের ভাত খাওয়াবো। তো এখন মিস্টার এক্স কি করবে, মিস্টার এক্স কি করলো, মিস্টার এক্স করলো, ব্যাংকে আস্ক দ্য ব্যাংক নট টু ফাইল এ সুট ফর নেক্সট 6 মান্থ অ্যান্ড অফার্ড 50,000 এক্সট্রা। যে মিস্টার এক্স বললো যে আসলে আমার টাকা তো এখন নেই, তুমি আমাকে 6 মাস আরো সময় দাও, আর তাহলে আমি তোমাকে 50,000 টাকা বেশি দিব, কিন্তু তুমি আমার জন্য কেস করিও না, ঠিক আছে, তুমি আমাকে কোর্টের মানে দরজা দেখাইও না, ঠিক আছে। তো এখানে দেখেন তো, এখানে যে অফারটা করা হলো, এই অফারটা কে করলো? আচ্ছা, এটা অফারটা মিস্টার কেন এক্স করা হলো? করলো। কনজিউমার। হ্যাঁ, রাইট, মিস্টার এক্স এই অফারটা করলো, কেন করা হলো? টু অ্যাবস্টেইন ফ্রম ডুইং সামথিং। কোন ডুইং? যে অফারটা না করলে ব্যাংক তাকে জেলের ভাত খাওয়াবে, এই জেলের ভাত যেন খাওয়াতে না পারে, এই জন্য সে ব্যাংকে এই অফারটা দিল যে তুমি আমার নামে কোনো কেস করিও না, কিন্তু আমি তোমাকে অফার দিচ্ছি, তুমি 6 মাস আমাকে সময় দাও আর 50,000 টাকা এক্সট্রা দিব। তাহলে এখানে অফারটা কি হচ্ছে, যে টু অ্যাবস্টেইন ফ্রম ডুইং সামথিং, কোনো কিছু করতে বাধা দেওয়ার জন্য অফারটা দেওয়া হলো, রাইট, বুঝতে পেরেছেন? আর আগের কেসে আমরা দেখেছি যে কোনো কিছু করার জন্য অফার দেওয়া হলো, তাহলে অফার হচ্ছে 2 ধরনের, ঠিক আছে। হ্যালো, জি ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন, অফার 2 ধরনের, একটা হচ্ছে করার জন্য অফার দেওয়া, আর একটা হচ্ছে করতে নিষেধ করার জন্য অফার দেওয়া, রাইট। অফার দেওয়া। আচ্ছা, এখন বলেন তো যে এই কেস নাম্বার 2 তে কে অফারটা দিল? মিস্টার এক্স অফার দিয়েছেন। রাইট, তাহলে উনি কে? অফেরর, তাই না? আর এই বাম পাশের কেসে কে অফার দিল? মিস্টার এ। হ্যাঁ, তাহলে উনি হচ্ছে অফেরর। আর ব্যাংক তাহলে কি হবে? ব্যাংককে আমরা কি বলবো? অফারি। রাইট, অফারি। আর তাহলে মিস্টার বি কে আমরা কি বলবো? একে আমরা অফারে। আচ্ছা, এই যে আমরা দুটো কেস দেখলাম, হ্যাঁ, এখান থেকে আমরা অফারে একটা ডেফিনেশন বের করি, তাহলে কি বলেন? আমরাই বের করি অফারের ডেফিনেশন এখান থেকে, ঠিক আছে? তাহলে একটু পড়ুন তো আপু। Offer, when one person or party signifies his willingness to another to do something or to abstain from doing something, so as to abstinence his assent to such act or abstinence, such person is making an offer. বুঝতে পেরেছেন? এই সংজ্ঞাটাই আমরা ওখানে ব্যাখ্যা করলাম, যে একটা পার্টি অথবা পার্সন তার উইলিংনেস সিগনিফাই করবে অ্যানাদার পার্সন অথবা তার অ্যানাদার পার্টির কাছে, যে টু ডু সামথিং অর অ্যাবস্টেইন ফ্রম মানে নিষেধ করা, অথবা ওটা থেকে বিরত থাকার জন্য একটা অফার দিবে, তাই না? ঠিক আছে। হ্যাঁ। ওকে, তাহলে আমরা সামনে এগোচ্ছি। এ পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে যে অফার কত ধরনের হয়? না, ঠিক আছে সব। আচ্ছা, আজকে তাহলে আমাদের মূল টপিকে আমরা এখন প্রবেশ করলাম। ওকে, আজকে আমরা দেখব যে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে একটা ভ্যালিড কন্ট্রাক্ট হওয়ার জন্য অফার এবং অ্যাকসেপ্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। ভ্যালিড কন্ট্রাক্ট, আমরা কিন্তু এখন মানে ভ্যালিড কন্ট্রাক্ট নিয়ে আলোচনা করব। এর আগে কি হয়েছিল, আমরা কিছু দেখেছিলাম যে জাজমেন্ট পৃথিবীব্যাপী যে ভার্বাল কন্ট্রাক্টও ভ্যালিড হতে পারে, হ্যাঁ, ওটা নিয়ে আমরা যাব না। আমরা রিটেন কন্ট্রাক্ট, যেটা একদম ভ্যালিড কন্ট্রাক্ট যেটা হবে, রিটেন হতে পারে, ভার্বালও হতে পারে, সেখানে অফার
এবং অ্যাকসেপ্টেন্সটা কিভাবে কাজ করে, ঠিক আছে? আমরা এটা দেখব। আচ্ছা, আমাদের লার্নিং অবজেক্টিভ কি আজকে? আজকে আমাদের লার্নিং অবজেক্টিভ হচ্ছে প্রপোজাল এবং অফার, হ্যাঁ, মিনিং এবং লিগাল রুলস, আর ডিফারেন্ট টাইপস অফ অফার, তারপর অ্যাকসেপ্টেন্স, মিনিং এন্ড লিগাল রুলস, তারপর কমিউনিকেশন অফ অফার এন্ড অ্যাকসেপ্টেন্স। ওকে, এটা আমাদের আজকে লার্নিং অবজেক্টিভ। তারপরে যদি আমরা আসি যে প্রপোজাল, অফার, মিনিং এন্ড লিগাল রুলস, এটা কি বলছে? Proposal and offer mean one and something, and thus these words can be used interchangeably. মানে প্রপোজাল এবং অফার এই দুটো শব্দ একই রকম, এই দুটোর যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এখন আমরা আসি যে অফার মানে কি, আমাদের বাই ল কি বলছে? ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট সেকশন 2 এর এ বলছে, when a person signifies his willingness, তার ইচ্ছা পোষণ করলো, to do or to abstain from doing something। ওই যে আমরা দেখলাম একটা উদাহরণ, যে ব্যাংকে বাধা দিল যে তুমি কেস করিও না, হ্যাঁ, হয় করতে বলবে না হয় করার থেকে মানা করবে, উইথ এ ভয়েস অফ অবটেইন দ্য এসেন্ট অফ দ্যাট অফার, হ্যাঁ, দ্যাট ফর সাচ অ্যাক্ট অর অ্যাবস্টেনেন্স দ্য পারসন ইজ সেড টু হ্যাভ মেড অ্যান অফার। ঠিক আছে, এটা হচ্ছে সেকশন 2 এর ক্লজ এতে বলা আছে। ওকে, তারপর আমরা যদি বেসিক ইনগ্রেডিয়েন্টস দেখি অফারের, তারপরে এক্সপ্রেশন অফ উইলিংনেস, এটা হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে টু ডু সামথিং আর একটা হচ্ছে নট টু ডু সামথিং। এখন এই যে নিচে যে হলুদ একটু খয়েরি কালার যেগুলো করেছি সেটা হচ্ছে কেস স্টাডিজ, এটা একটু করুন তো আপু। হ্যালো ভাইয়া পড়বো এটা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এই যে হলুদ যে অংশটা আছে জি জি। খয়েরি কালার, এটা একটু করুন তো। Number 1, X offers to sell his car to Y for টাকা 10 lakh. 2, bank offers not to file a suit. যাও না বাবা, সরি ভাইয়া। Bank offers not to file a suit if the borrower pay outstanding amount of টাকা 1 lakh. আমরা যে উদাহরণগুলো দেখে আসলাম সেম না, সেম জিনিস তো। একটা এক নাম্বারটা কি হচ্ছে টু ডু সামথিং, দুই নাম্বারটা হচ্ছে নট টু ডু সামথিং। এটা কি বুঝছেন আপু? জি ভাইয়া। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে গেলাম। এটা পড়ুন, এই এই যে মানে ইয়েলো কালার, অরেঞ্জ দুটো কালার। পড়ুন, হ্যাঁ পড়ুন এই দুটো। আচ্ছা, with a view to obtain consent of other party. আচ্ছা, X says I consider selling my car if somebody gives me টাকা 10 lakh. This statement is not an offer since it has made his intention of getting assent of other party. হ্যাঁ, ওই যে আপনি যে এক্সাম্পলটা দিয়েছেন আর কি একটু আগে। হ্যাঁ হ্যাঁ, যে মানে একটা ওয়ার্ডের মানে গেম আছে, যে ওয়ার্ডের গেমে কিন্তু ধরা খাওয়া যাবে না, ঠিক আছে? স্পষ্টবাদী হতে হবে, স্পষ্ট কথা বলতে হবে। আচ্ছা, তাহলে আমরা লিগাল রুলস অফ অফারটা একটু দেখে নিই। হ্যাঁ, দ্য অফার মাস্ট বি গিভেন উইথ অ্যান ইন্টেনশন টু ক্রিয়েট লিগাল রিলেশনশিপ। অফারটা কখন দেওয়া যাবে? আমরা কিন্তু গত ক্লাসে পড়েছি যে সোশ্যাল এগ্রিমেন্টও হয়, কিন্তু ওটা তো আমরা লিগাল অ্যাকশন নিব না, তাই না? এটা অ্যাজিউম করা হয়, যে প্রিজিউম করা হয় যে সোশ্যাল এগ্রিমেন্টে কোনো ধরনের বা ফ্যামিলি ডোমেস্টিক এগ্রিমেন্টে কোনো ধরনের আমরা লিগাল অ্যাকশনে যাব না, তাই না? যদি সবাই যেত যে চা খাওয়ার জন্য দাওয়াত দিলাম, আমার ফ্রেন্ড আসলো না, কেস করে দিব, তাহলে তো সমাজে মানে সবাই কেস করতে পারতো, তাই না? কেস করে ফেলতো একদম, মানে একটা যাতা অবস্থা তৈরি হতো। তাহলে কি হলো, যে একটা অফার যদি কন্ট্রাক্টে এসে যায় তাহলে সেটাকে অবশ্যই লিগালি বাউন্ড হতে হবে। ওকে, তারপরে বলছে এই সোশ্যাল ইনভাইটেশন ইভেন ইফ ইট ইজ অ্যাকসেপ্টেড ডাজন্ট ক্রিয়েট এ লিগাল রিলেশনশিপ বিকজ ইট ইজ বিট এক্সটেন্ডেড। সো এটা তো আমরা চিন্তাই করিনি যে আমার ফ্রেন্ড আসবে না, দাওয়াত দিলাম আসলো না, তাহলে কেস করে দিব, এটা তো হচ্ছে না, তাই না? এইভাবে আমরা চিন্তা করি না। The terms of the offer must be definite. The term of the offer must be defined and must not be ambiguous or vague. মানে যে টার্মগুলো থাকবে এগুলা মানে এমন টার্ম থাকা যাবে না যে টার্মগুলো আসলে ambiguous লাগতেছে, তাই না? শুনতেই লাগতেছে এরকম। এখন একটু এক্সাম্পলটা পড়েন তো আপু। Mr. A has 3 cars. He asks Mr. B, "Are you ready to purchase my car 10 lakh?" Definite সিলেক্ট করে বলা নাই। হ্যাঁ, এটা তো মানে ওর কাছ থেকে জানতে যাচ্ছে তুমি কি, এটা না আর ইউ রেডি, সে রেডি তো বিষয় না, তুমি কি কিনবে যদি বলা। হ্যাঁ শুনতে পাচ্ছি।
ভাই এখানে তো কোন কার্ডটার জন্য সে অফার করছে এটা তো স্পেসিফিক করে বলা নাই 3টা কার্ডের মধ্যে। হ্যাঁ, আবার বলা হচ্ছে তুমি কি কিনতে চাও, মানে কিনে মানে তোমার কি ইচ্ছা, তার ইচ্ছাটা তো ওইভাবে বলা যাবে না। বলতে হবে যে এই কার্ডটা, এই যে লাল গাড়িটা আমরা দেখালাম, যে লাল গাড়িটা কিনবে কিনা, কততে কিনবে বলো, তারপরে একটা এগ্রিমেন্ট হবে, তাই না? হুম। প্রথমে তো নেগোসিয়েশন হবে, তাই না? আচ্ছা, হুম। এটা একটু পড়ুন তো আপু। অফার মাস্ট বি কমিউনিকেটেড। Okay. Offer must be communicated. An offer to be complete must be communicated to the person to whom offer is made. মানে যাকে অফার করবে তার কাছে মানে প্রপারলি ক্লিয়ার থাকতে হবে তার কাছে। And acceptance of offer in ignorance of offer is not accepted and does not confer any right on the acceptor. আচ্ছা, তারপর কেসটা পড়েন একটু। Case law. Lalman versus Gauri Dutt. G sent his servant L in search of his missing nephew. Subsequently, G announced a reward for information concerning the boy. L brought back the missing boy without the knowledge of reward. It was held that there was no contact between L and G, and the reward cannot be claimed. আপনাদের কি মনে আছে যে গত ক্লাসে আমরা কিন্তু এটা সলভ করেছিলাম? Yeah. আমাদের কিন্তু আমি কিন্তু ডান পাশে লিখে দিচ্ছি সিমিলার টু ডিসেম্বর 16 4 সি। এই কেস স্টাডিটা চলে এসেছিল ওই যে মিস্টার অনেস্ট যে ব্যাক করিয়ে পেয়েছিল, মনে আছে? হ্যালো, হ্যাঁ, তাহলে এটা কিন্তু হবে না, এটা অফার হবে না, কারণ মিস্টার অনেস্ট জানতোই না যে ওটাতে একটা পুরস্কার দেয়া আছে, তাই না? সে জানতোই না, রাইট? মশিউর ভাই শুনতে পাচ্ছেন? শুনতেছি, হ্যাঁ শুনতেছি। একটু 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 পড়লে ভালো হয়, আমরা সবাই মিলে একটু পড়ি, পড়েন একটু। হ্যালো সুলতানা আপা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, আপনি পড়ুন, অনেকের মনে হয় নেটের সমস্যা। হ্যাঁ, আপনি আচ্ছা, পড়ুন। legal rules to offer. Offer must not contain a term the non-compliance of which may be assumed to acceptance. The person making the offer cannot say that if acceptance is not communicated by a certain time, the offer would be considered as acceptance. There has to be an opt-in offer, rather opt-out offer. Example টা পড়বো? হ্যাঁ অবশ্যই, আপনি সব পড়ুন, আমি একটু রেস্ট নিই। Offers his okay. Offers his black motorcycle to B. Acha, a offer his black motorcycle to B for taka 50,000 and tells him that if I do not anything from you within 50 days, I have accepted my offer. This offer is not valid. কি বুঝলেন আপু? এখানে অফার মানে মোটরসাইকেলটা বিকে অফার করলো এবং একটা কন্ডিশনও দিয়ে দিল যে এর মধ্যে কোনো মানে না পায়, সে ধরে নিবে যে অফারটা সে অ্যাকসেপ্ট করছে। এখন হ্যাঁ, এখানে আমাদের পয়েন্টটা কি বলা ছিল? অফার মাস্ট নট কন্টেইন এ টার্ম, হ্যাঁ, দ্য নন কমপ্লায়েন্স of which may be assumed to acceptance. The person making the offer cannot say that if acceptance is not communicated by a certain time, the offer would be considered as accepted. তার মানে কি, পার্সন বলতে পারবে না যে তোমাকে একটা মোটরসাইকেল তোমার কাছে বিক্রি করে দিলাম, 15 দিনের মধ্যে যদি তোমার এই মোটরসাইকেলের কোনো সমস্যা না হয় তাহলে তুমি আর এটা ফেরত দিতে পারবে না। এই তো না ব্যাপারটা এরকম না? আচ্ছা, মোটরসাইকেল কিন্তু কিনেনি, মোটরসাইকেল কিনেনি, ওটা তো আসলে কেনার পরে যদি ব্যাক না পেলে, হ্যাঁ মানে তোমার অ্যাকসেপ্টেন্সের যে বিষয়টা সে যদি না মানে তুমি যদি না বলো, মানে ওই যে বলে না যে কি বলে যে মৌনতাই সম্মতির লক্ষণ, একটা শব্দ আছে না যে বিয়ের সময় মেয়েরা কবুল বলে না, চুপ করে থাকলে বিয়ে হয়ে যায়। এখানে কিন্তু কবুল বলতে হবে, মানে এখানে কিন্তু এই মিস্টার বি কে অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, সে 15 দিন সময় পেয়েছিল কিন্তু কিছু বলেনি, তাই বলে কিন্তু মৌনতা সম্মতির লক্ষণ নয়। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা ছেড়েছিলাম
এখানে কি বলেছে যে যেটা আমি বলছিলাম যে মৌনতা সম্মতির লক্ষণ, এটা তো আমাদের সমাজে প্রচলিত, কিন্তু এটা অফার এবং অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে খাটবে না। ওকে, আচ্ছা ভাইয়া, মোটরসাইকেলটা এখানে তো এক্সাম্পলটাতে তো ওকে অফার করা হয়েছে নেওয়ার জন্য, বাট সে এখনো নেয় না। এই নেওয়াটা যদি অ্যাকসেপ্ট না করে 15 দিনের মধ্যে, সেক্ষেত্রে ধরে নেওয়া যাবে না যে এটা অ্যাকসেপ্টেড আর কি। রাইট, তাকে বলতে হবে, তাকে লিগালি ভার্বালি হোক আর ইন রিটেন হোক। ভার্বাল হলে তো সাক্ষী সাবুত সাথে নিয়ে বলতে হবে, রাইট? ওই জন্য তো বললাম যে মৌনতা থাকলেই সম্মতির লক্ষণ, কবুল বলতে হবে তাকে, চুপ করে থাকলে হবে না, রাইট? আমরা নেক্সট স্লাইডে চলে যাই। কাইন্ডস অফ অফার, কতগুলো অফার আছে? এক্সপ্রেস অফার আছে, ইমপ্লাইড অফার আছে, স্পেসিফিক অফার আছে, জেনারেল অফার আছে। ওকে, এখন আমরা সবগুলো দেখবো। এখন হুমায়ুন ভাই একটু পড়ুন তো। Express offer. When offer is made by spoken or written word. এক্সাম্পলটা পড়ুন। এক্সাম্পলটা তো দেখা যাচ্ছে না নিচে। স্ক্রিনটা জুম করা When যায় তো? it says to be, হ্যাঁ, example greater when a says to be, will you purchase my house for টাকা 5 lakhs? তার মানে হচ্ছে তুমি কি এক্সপ্রেস আমার অফার হচ্ছে, রাইট, এক্সপ্রেস অফার হচ্ছে যে স্পোকেনও হতে পারে, ইন রিটেনও হতে পারে। এখানে আমরা এক্সাম্পল জি জি দিয়েছি যে এ বলছে বি কে যে তুমি কি আমার বাড়িটা 5 লাখ টাকা কিনবে। এটা হচ্ছে একটা এক্সপ্রেস জি অফার, রাইট? হ্যাঁ হ্যাঁ লুনা আপু একটু বলুন তো, দেখতে পাচ্ছেন কিনা, দেখলে একটু পড়ুন তো পুরোটা। ইমপ্লাইড অফারটা কি জিনিস আমরা একটু জানি। implied offered from, oh sorry, offer implied from the conduct of the parties or the circumstances of the case. When a transport company runs a bus on a particular route, there is an implied offer by the transport company to carry passengers for a certain fare. The acceptance of the offer is complete as soon as a passenger boards the bus. বুঝতে পেরেছেন? আচ্ছা আমি বলছি, হ্যাঁ, ফার্মগেট থেকে আমি যাব হচ্ছে ফার্মগেট থেকে ভুলে গেলাম জায়গাটার নাম। আচ্ছা, পদ্মা ব্রিজ কোথায় হচ্ছে? ভাইয়া ধরেন উত্তরে, আচ্ছা মাওয়াতে। আচ্ছা আচ্ছা মাওয়াতে, হ্যাঁ, ফার্মগেট থেকে আমি মাওয়াতে যাব স্বাধীন এক্সপ্রেসে। হ্যাঁ, এখন স্বাধীন এক্সপ্রেস কিন্তু প্রতিদিন এই রুটে চলাচল করে। হ্যাঁ, ওরা কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেয়নি বা কিছু বলেনি, কাউকে কিছু বলেনি, কিন্তু প্রতিদিন তারা এই রুটে চলাচল করে। যেহেতু চলাচল করে, তারা কিন্তু একটা ইমপ্লাইড অফার দিয়ে রেখেছে। এখন আমি যদি বাসে গিয়ে উঠে বসে যাই, তখনই আমি অফারটা অ্যাকসেপ্ট করে ফেললাম যে স্বাধীন পরিবহনে আমি জায়গাটার নাম ভুলে গেছি, আবার কি জানো, মুন্সিগঞ্জ। হ্যাঁ মাওয়া যাব, স্বাধীন এক্সপ্রেসে আমি মাওয়া যাব। এটা আমি যখন উঠবো বাসে, তখন এটা ইমপ্লাইড অফারটা অ্যাকসেপ্ট করে ফেললাম। ওকে, আচ্ছা, তাহলে পরের স্লাইডটা আরেকজন পড়ুন। Okay, ভাই আমি পড়ছি। Kinds of offer, specific offer. An offer which is made to a definite person, it can be accepted only by the person to whom it is made. আচ্ছা, এখানে মনে একটা কেসও আছে কি, বাল্টন ভার্সেস জনস। রাইট, Example, if Mr. A asks to Mr. B for his blue car for টাকা 10 lakhs, Mr. C cannot accept the offer. এখন ধরুন যে Specific person, আমি ধরুন যে ক্যাটরিনা কাইফকে বিয়ে করার অফার দিলাম। হ্যাঁ, এখন এটা আমি বিয়ে করব, ক্যাটরিনা কাইফ কে অফার দিলাম। এখন হয়ে গেল কি যে শিল্পা শেঠি এসে আমাকে বিয়ে করতে যাচ্ছে, তাহলে কিন্তু হবে না, তাই না? রাইট? বা মাধুরী দীক্ষিত এসে যদি বলে যে আমাকে বিয়ে করো, তাহলে তো হবে না, তাই না? আমি অ্যাকসেপ্ট করলাম। যার যে দুজনে
মধ্য যে অফারটা হচ্ছে বা অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে তাদের মধ্যে স্পেসিফিক্যালি থাকবে, তাই না? লুনা অফার আপু এবং এটা পড়েন। অফারই ওদের মধ্যে। রাইট রাইট। General offer. When an offer is made to the world at large. When an offer is made to the world at large. কি বুঝলাম, বুঝি নাই কিছু। An offer to give reward to anybody who finds the lost horse is a general offer. আচ্ছা, আমরা একটা উদাহরণ দিই, হ্যাঁ, যে আমাদের অনেক সময় দেখা যায় যে অনেক দাগি যারা আসামি থাকে ওদেরকে কিন্তু পোস্টারে লেখা থাকে যে ফাইন মানে ওয়ান্টেড, ওয়ান্টেড যে নিয়ে আসবে তাকে $10,000 দেওয়া হবে, এরকম লেখা থাকে না? হ্যাঁ। তো এটা হচ্ছে জেনারেল অফার, যে ওভারঅল সবার কাছে মানে ওয়ার্ল্ড অ্যাট লার্জ, মানে পুরো ওয়ার্ল্ডের যে কেউ এই অফারটা অ্যাকসেপ্ট করতে পারবে। এখানে আমরা যেহেতু দেখেছি, আমরা আগেরটাতে কি দেখলাম যে স্পেশাল অফারে কি ছিল যে এ আর বি এর মধ্যে অফারটা হচ্ছে সি এখানে আসতে পারবে না। আমি ক্যাটরিনা কাইফকে বি এর অফার দিব, ক্যাটরিনা কাইফ অ্যাকসেপ্ট করলো না, কিন্তু মাধুরী দীক্ষিত অ্যাকসেপ্ট করতে পারবে না, রাইট? আর এখানে হচ্ছে ওভারঅল সবাইকে আমি বিয়ে করব, এখন যে কেউ আসুক আমি বিয়ে করব, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন ইরফান ভাই কি এসেছেন? কে আছেন আমাদের সাথে? হুমায়ুন ভাই এটা পড়ুন তো। হ্যালো, আমি পড়ছি। জি পড়ুন। Offer and other forms. জি আপু পড়েন। Okay. An announcement. A declaration by a person that he intends to do something give no right of action to another. Such a declaration only means that an offer will be known. আচ্ছা, A আমরা এক্সাম্পলটা company পড়ি। calling for CVs of various persons of a post made or invited in the future and not that an offer is made. এখন সিভি আমি চেয়েছি বলেই যে আপনাকে চাকরিতে নিতে হবে ব্যাপারটা তো এমন নয়, তাই না? Right? তারপরটা পড়ি। An invitation to make offer. Display of goods by the spoker's shopkeeper with a price marked on it does not make an offer, but merely gives an invitation to the public to make an offer to buy the goods at the price marked on it. হ্যাঁ, এখন আমাদের কি মনে আছে সবার যে গত ক্লাসে কিন্তু আমরা একটা কেস স্টাডি এরকম দেখেছিলাম যে শার্টের দাম একটু কমিয়ে দেয়া আছে না প্রাইসটাকে, রাইট? তো সিমিলার টু ডিসেম্বর 19-এর 4-এর এতে এসেছিল এরকম একটা কেস, রাইট? আচ্ছা, এটা পড়ুন তো আপু, সুলতান আপু পড়ুন তো। Calling a tender in an invitation to give an offer, and when somebody submits a tender, then he makes the offer. Example, a invitation tender for the supply of 100 bricks. X, Y, and Z submit the tender. I accept the tenders given by X. There is binding contract between A and X. এখন একটা টেন্ডার দেওয়া হলো, টেন্ডার মানে কি ইনভাইটেশন টু অফার, রাইট? Yeah. এখন অনেকে টেন্ডার জমা দিল এক্স ওয়াই জেড, এখন এক্স এর টেন্ডার যেটা জমা দিল সেটা অ্যাকসেপ্টেড হলো, তাহলে এ এবং এক্স এর মধ্যে যেটা কন্ট্রাক্ট হবে সেটা হবে কন্ট্রাক্ট, রাইট? সবারটা হবে না। এই যে টেন্ডারের এই কেসটা কিন্তু মজার, তাই না? এটা কিন্তু আমরা দেখি সব জায়গায়। আচ্ছা, এখন আমরা আসবো যে অ্যাকসেপ্টেন্স মিনিং এন্ড লিগ্যাল রুলস। ওকে, যে অ্যাকসেপ্ট কি এগ্রি করব না ডিসএগ্রি করব। ওকে, এখন অ্যাকসেপ্টেন্স কাকে বলে এটা আমাদের লতে কি বলা হচ্ছে, when a person to whom the proposal is made signifies his assent thereto, the proposal is said to be accepted. A proposal when accepted becomes a promise. ওকে, যখন একটা প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করে ফেললাম সেটা হয়ে গেল একটা প্রমিস, রাইট? এখন আমরা দেখব লিগ্যাল রুলস অফ অ্যাকসেপ্টেন্স। লুনা আপু পড়ুন তো দেখি। Legal rules of acceptance. Unconditional.
An acceptance in order to be binding must be absolute, complete, and unconditional. The acceptance must be to all term of offer. Example, A offers his car to B for 10 taka lakhs. 10 lakhs. B accepted the offer and paid taka 9 lakhs cash down and promised to pay balance of taka 1 lakh by tomorrow. This is not a valid acceptance. কি বুঝলেন? আচ্ছা, যে কন্ডিশনটা A দেয়া offer, থাকবে, হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি বলুন আগে। ঠিক আছে বলেন আপনি। আচ্ছা, যে অফারটা আমি দিব, হ্যাঁ সেই অফারটা থাকবে আনকন্ডিশনাল। হ্যাঁ, এরপরে আর কোনো ইয়া বসবে না যে তুমি এখন একটু দিবা, কালকে আর একটু দিবা, এরকম যা দিব তাই। হ্যাঁ, 10 লাখ টাকার একটা গাড়ি, সেটা 10 লাখ দিয়ে নিয়ে যেতে হবে। তুমি যদি এখন 9 লাখ টাকা দাও আর পরের দিন বা পরশুদিন 1 লাখ টাকা দাও, তাহলে সেটা আর অফার থাকছে না বা ভ্যালিড অ্যাকসেপ্টেন্স হচ্ছে না। 10 লাখ টাকার গাড়ি, হ্যাঁ অফার তো ঠিক আছে, 10 লাখ টাকার গাড়ি অফার ঠিক আছে, কিন্তু আমি যখন অ্যাকসেপ্ট করবো তখন আমি 10 লাখ টাকা নগদ দিয়ে গাড়িটা নিয়ে যাব। আমি বলতে পারবো না যে 10 লাখ টাকা যদি অফারে বলা না থাকে, যে অফারে এইভাবে বলা থাকে, কন্ডিশন দেওয়া থাকে যে আমি অফার দিচ্ছি, আজকে 9 লাখ টাকা দিবেন, কালকে 1 লাখ টাকা দিবেন, যদি থাকে তাহলে ঠিক আছে। কিন্তু যখন বলবে যে 10 লাখ টাকাই দিতে হবে, তখন এটা আমি বলতে পারবো না যে অ্যাকসেপ্ট করার সময় যে এখন 9 লাখ দিব আর কালকে দিব 1 লাখ, রাইট? এখন আমার এইটা পড়তে গিয়ে আমার একটা জিনিস মনে পড়লো যে এই যে আনকন্ডিশনাল শব্দটা কোথায় জানি পড়েছি, হ্যাঁ সেটা হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 সেকশন 4। এখন আপনারা যখন অনেকগুলো ল একসাথে পড়বেন না, তখন এই মিলিয়ে পড়লে অনেক ভালো হয়, তাহলে আপনার মনে থাকবে, রাইট? আমরা একটু এই একটা দেখে আসি। সুলতান আপু দেখতে পাচ্ছেন? জি হ্যালো, ভাইয়া দেখা যাচ্ছে। জি হ্যাঁ আমরা কিন্তু ল বাংলাদেশে মিনিস্ট্রি অফ লেজিসলেটিভ অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ডিভিশনের ওয়েবসাইটে চলে গেছি। এখানে আপনারা সমস্ত ল পেয়ে যাবেন, রাইট? এখানে আমরা দেখবো যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, এটা আমাদের R1 এর একটা সাবজেক্টের টপিকের অ্যাক্ট, হ্যাঁ 1881। এখানকার 4 এতে কি বলছে, আমরা শুধুমাত্র এই যে শব্দটা আনকন্ডিশনাল, এটার ব্যাখ্যাটা আমরা এখান থেকে শিখবো, রাইট? একটু শিখে আসি। এই যে 4 নাম্বার ক্লজ, 4 নাম্বার রুল কি বলছে একটু পড়ুন তো এখানে আমাদের। প্রমিসরি নোটের যে পার্টটা, রাইট, এখানে দেখুন, এখানে কিন্তু কি বলছে, এটা পড়লে কিন্তু আমরা Okay. বুঝে যাবো যে আনকন্ডিশনাল কন্ডিশন কি জিনিস। একটু পড়ুন প্লিজ। Okay. Chapter 2 of notes, bill and check. 4A. Promissory note is an instrument in writing, not being a banknote or a currency note. Containing an unconditional undertaking signed by the maker to pay on demand or a fixed or determined. আমি একটু জুম করে দিচ্ছি, আমি একটু জুম করে দিলাম। Okay. To pay on demand or at a fixed or a determinable future time a certain sum of money only to or to the order of a certain person or to the bearer of the instrument. Illustration. আচ্ছা, যে সংজ্ঞাটা A আপনি sign দিলেন, হ্যাঁ is আপু একটু আমি বলিনি, এই যে প্রমিসারি নোট আমরা যখন পড়বো না R1 এ, তখন আমরা এটা ব্যাখ্যাটা পড়বো। আমরা শুধুমাত্র এই উদাহরণগুলো A থেকে H পর্যন্ত এটা আমরা একটু দেখবো আজকে, হ্যাঁ? Okay. A sign instrument in the following terms. I promise to pay B or order taka 500. B. আচ্ছা বুঝলাম, তারপরে B. I acknowledged myself to the indebt to B in taka 1000 to be paid on demand or value received. C. Mr. B. IOU. ভাইয়া এটা IOU মানে কি? IOU মানে আমি তোমার কাছে টাকা পাই, এরকম কিছু একটা Okay. মনে হয় আমার, যতটুকু মনে পড়ছে। IOU. Okay, আচ্ছা টাকা 1000. D. I promise to pay B taka 500 and all other sums which shall be due to him. A. I promise to pay taka B taka 500 first deducting thereout any money which he may owe me. If I promise to pay B taka 500 7 days after my
marriage with C. J. I promise to pay B taka 500 on D's death, provided D leaves me enough to pay that sum. H. I promise to pay B taka 500 and to deliver to him a black horse on 1st January next. Achha, the instrument respectively marked A and B are promissory note. Okay, A, B. Okay, A, B. The instrument respectively marked C, D, E, F, G, and H are not promissory note. Okay, আচ্ছা, তার মানে এখানে কি হচ্ছে কি জানেন, এ আর বি এর পরের গুলোতে অনেক কন্ডিশন দেয়া আছে, কিন্তু প্রমিসারি নোট হতে গেলে আনকন্ডিশনাল থাকতে হবে। আর প্রমিস কি জিনিস, আমি যখন একটা জিনিস একসেপ্ট করে ফেললাম সেটা হয়ে গেল প্রমিস, আর প্রমিসটা হবে আনকন্ডিশনাল। হ্যাঁ, এই জন্য আমরা এখান থেকে পড়ে ফেললাম যে আনকন্ডিশনালের উদাহরণগুলো, ঠিক আছে? আমরা এটা কোথায় ছিল আমাদের, এটা আমরা পেয়েছি দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881, এটা আমাদের R1 এর সাবজেক্ট। যখন আমরা R1 পড়বো তখন ডিটেইলসে জানবো। ওকে, এখন আমাদের টপিকের সাথে রিলেটেড চলে আসলো, তো ওই জন্য আমরা একটু পড়ে নিলাম। আর যখন আপনারা অনেকগুলো ল একসাথে পড়বেন তখন এইভাবে কম্বাইন্ডলি পড়লে আসলে মনে থাকবে, তাই না? হ্যাঁ, এটা একটু পড়ুন কেউ। আরিফ ভাই, আপনি আছেন আমাদের সাথে? অফিসে আছি, একটু বলে ভালো। আচ্ছা, ঠিক আছে। আর কেউ পড়বেন? তৌহিদ ভাই legal rules to acceptance. পড়বো? জি পড়ুন। Must be given in the prescribed mode. If the acceptance is not according to mode prescribed or some usual or reasonable mode, there is no contract. A makes an offer to B and says, if you accept the offer, reply by email. B sends the reply by post. It is not a valid acceptance. কি অবস্থা দেখেন, মানে অবস্থাটা এরকম যে আমাকে বাই পোস্ট করেছে, আমি বাই পোস্ট অ্যাকসেপ্টেন্স এর ওটা রিপ্লাই দিব, আমাকে ইমেল করেছে, আমি ইমেলের মাধ্যমে রিপ্লাই দিব, তাই না? অনেক মানে রিজিড একটা আইন, তাই না? অনেক কড়া আইন, কি বলেন? আচ্ছা, তাহলে আমরা এর পরেরটা পড়ি। আরেকজন পড়ুন। তৌহিদ ভাই, কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। প্লিজ একটু পড়ুন। Legal rules to acceptance must be given by the parties to whom the offer is made. When an offer is made to a particular person, it can be accepted by him alone. এটা তো আমরা পড়েছি না, যে একটা অফার, যেমন আমি বিয়ের একটা উদাহরণ দিলাম, আমি আপনাকে প্রস্তাব দিচ্ছি তৌহিদ ভাই, আমার গাড়িটা কি 10 লাখ টাকা কিনবেন? এখানে কিন্তু সুলতান আপু বা লুনা আপু এসে বলতে পারেন না যে আমরা কিনবো, তাই না? রাইট? Single এখন person. রাইট, তৌহিদ ভাই এটা পড়ুন তো আবার। Okay. Given in a reasonable time. If any time limit is specified, the acceptance must be given within that time. If no time limit is specified by the offerer, then it must be given within a reasonable time. এটা কিন্তু অনেক মজার একটা জিনিস। হ্যাঁ, একটু পড়ুন, কেসটা একটু পড়ুন। On 8 June, Mr. M offered to take shares in our company. He received a letter of acceptance from our company on November 23. He refuses to take the shares held. Mr. M was entitled to refuse as his offer has lapsed, as the reasonable period during which it could be accepted had elapsed. As the reasonable period during which it could be accepted had elapsed. Ramsgate Victoria Hotel Company versus Montifloor. এটা একটা রিয়েল কেস স্টাডি। এর মানে কি, যে 8 জুনে আমাকে অফার দেওয়া হয়েছিল, 23 নভেম্বর, অনেক দেরি, মানে কি 6 মাস পার হয়ে গিয়েছে, তাই না? তাহলে তো রিজনেবল টাইম পিরিয়ডটা পার হয়ে গেল, তাহলে এটা তো একটা অফার হবে না, কি বলেন? বা অ্যাকসেপ্টেন্স বা হবে কি, এটা অ্যাকসেপ্টেন্স করা যাবে? এটা একটা রিজনেবল টাইমের মধ্যে হচ্ছে। নির্দিষ্ট টাইমের পরে চলে গিয়ে ওটা পিছনে ওটা এসে বললে হবে না। রাইট, হবে না। রাইট, তাহলে হবে না, অ্যাকসেপ্টেন্স করা যাবে না। যে 1 বছর আগে আমি বলেছিলাম যে আমার গাড়িটা 10 লাখ টাকা বিক্রি করবো, মানে আপনি 1 বছর পরে এসে আমাকে বলছেন ভাই 10 লাখ টাকা নেন, গাড়ি দেন, তাহলে তো হবে না, তাই না? আমার গাড়ির তো ডেপ্রিসিয়েশন হয়ে গিয়েছে, গাড়ির দাম কমে গিয়েছে, অথবা গাড়িটা আমি আরো
আরো কিছু অ্যাড করে গাড়ির দাম ভ্যালুটা বেড়ে গেছে, তাই না? আমার তো আগের অফারটা নেই, কি বলেন? আচ্ছা, এটা পড়ুন তো তৌহিদ ভাই। Okay. Rejected offer cannot be accepted. Here, once the offer is rejected, it cannot be accepted by the offeree unless the offerer renews the offer. এখন সুন্দর এটা একটা একটু মজার বিষয়, হ্যাঁ। আপনি আমাকে বললেন যে মেজবা ভাই 10 লাখ টাকা গাড়িটা কিনবেন কিনা, আমি বললাম কিনবো না। এখন এই অফারটা কিন্তু আমি আর একসেপ্ট করতে পারবো না। একবার যদি বলে দেই কিনবো না, তখন আপনাকে নতুন একটা অফার দিতে হবে, হয় 9 লাখ টাকা করতে হবে, না হয় 11 লাখ টাকা করতে হবে, এই তো, তাই না? আপনাকে কন্ডিশন চেঞ্জ করতে হবে, কিন্তু আগের অফারটা আমি একবার যদি না বলে দেই, আর এটাকে আমি চেঞ্জ করতে পারবো না, আর একসেপ্ট করতে পারবো না। আচ্ছা, পরেরটা পড়ুন তো ভাই। It cannot be implied from the silence. The acceptance of an offer cannot be implied from the silence of the offeree unless the offeree has, by his previous conduct, inducted that his silence means the acceptance. আমরা তো একটু আগে পড়ে আসলাম যে মৌনতা সম্মতির লক্ষণ নয়, রাইট? এটা হচ্ছে ওটা। আচ্ছা, এখন আমরা পড়বো যে কমিউনিকেশন অফ অফার অর অ্যাকসেপ্টেন্স, ঠিক আছে? কমিউনিকেশন অফ অফার কি আছে এখানে? দ্য কমিউনিকেশন অফ এ প্রপোজাল ইজ কমপ্লিট উইথ হোয়েন ইট কামস টু দ্য নলেজ অফ দ্য পারসন টু হোম ইট ইজ মেড। এটা আছে সেকশন 4 ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। ওকে, এই উদাহরণটা একজন পড়ুন, উদাহরণটা তৌহিদ ভাই A পড়ুন তো। proposes by a letter to sell a house to B at a certain price. The letter is posted 10th July. It reaches B on 12th July. The communication of the offer is complete when B receives the letter, i.e. on 12th July. যখন সে রিসিভ করছে তখন এই অফারটা কমপ্লিট হচ্ছে। না, অফারটা কমপ্লিট হচ্ছে না, অফারের যে কমিউনিকেশন সেটা কমপ্লিট হচ্ছে, এবং এটা তো বাই পোস্ট দিয়েছে মাত্র 2 দিনের মধ্যে। আগেরটা ছিল কি 6 মাস, আনরিজনেবল টাইম। এটা ছিল 2 দিন। এখানে কিন্তু অফার বা অ্যাকসেপ্টেন্সের কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে কমিউনিকেশন। অফারটা আমি কিভাবে কমিউনিকেট করবো, হয় ইমেল করে পাঠাবো, না হয় বাই পোস্ট, এই তো, তাই না? আমরা তো রিটেন অফারের কথা বলছি, এই জন্য এটা পড়ুন। The communication of an acceptance is complete as against the proposer when it is put in a course of transmission to him so as to be out of the power of the acceptor under section 4, right, as against the acceptor when it comes to the knowledge of the proposer, also under section 4. Example পড়বো? জি হ্যাঁ, অবশ্যই। In the above case, when B accepts his proposal by a letter sent by post on 13th instant, the letter reaches on 15th instant. The communication of acceptance is complete. As against A, when the letter is posted on 13th, as against B, when the letter is received by A, i.e. on 15th. Case of anti-Romero. মানে আগের কথাটাই বলছে যে যখন এটা আমি লেটারটা অ্যাকসেপ্ট, যেমন ধরেন যে আপনি একটা উদাহরণ দিচ্ছি, যে একটা হাজবেন্ড তার ওয়াইফকে তালাক দিবে, তাই না? তালাক দিবে, এটা কিন্তু বাই পোস্ট তালাক দেয়া যায়। সে যদি ওই তালাকনামাটা, সে কিন্তু জানে না, ওয়াইফ কিন্তু জানে না যে ওই চিঠির মধ্যে, ফাইলের মধ্যে কি আছে। সে যদি সই করে চিঠিটা নিয়ে নেয় এবং চিঠিটা ছিঁড়ে খুলে ফেলে এবং ওটার মধ্যে তালাকনামা আছে, তাহলে কিন্তু সে অ্যাকসেপ্ট করে ফেললো। যদি সে ওই ডাক পিয়নের কাছ থেকে সই না করে যে আমি এটা রিসিভ করব না, ওটার মধ্যে যাই থাকুক, আমি রিসিভ করব না, তাহলে কিন্তু অ্যাকসেপ্ট হলো না। যখনই সে পোস্টম্যানের কাছে সই করে লেটারটা নিয়ে ছিঁড়ে খুলে ফেললো, তখন কিন্তু তালাকনামাটা অ্যাকসেপ্ট হয়ে গেল, রাইট? আচ্ছা, পরেরটা পড়ুন তো ভাইয়া। Loss of letter of acceptance in postal transit. Acceptance is complete as against the offerer as soon as the letter of acceptance is posted. Thus, the contract is complete even if the letter of acceptance is lost in the post. But in order to bind the offerer, it is important that the letter of acceptance is correctly addressed, adequately stamped and posted. Otherwise, the acceptance is not complete. হ্যাঁ, এটা ওই যে চিঠি লেখার যে নিয়মাবলী, তাই না? এটাই তো, যে সব স্ট্যাম্প দেওয়া লাগবে, ঠিকানা দিতে হবে, তাই না? এখন আমরা শিখবো রিভোকেশন অফ প্রপোজাল অর অ্যাকসেপ্টেন্স। এটা আমাদের পরীক্ষায় একবার কোশ্চেন এসেছিল, ওকে?
যে কন্ট্রাক্টটা আমি ভঙ্গ করবো কিভাবে, রাইট রাইট এখানে কি কি আছে যে রিভোকেশন মিন্স টেকিং ব্যাক অর উইথড্রয়াল অর ক্যান্সেলেশন, রাইট? আচ্ছা লুনা আপু পড়ুন তো এটা একটু, আছেন আপনি আমাদের সাথে? হ্যাঁ, time of revocation. Revocation of proposal. A proposal may be revoked at any time. Before the communication of its acceptance, it is complete as against the proposal, but not afterwards. মানে Mr. যখন A কমিউনিকেশনটা proposed, ঘটছে, হ্যাঁ যখন কমিউনিকেশনটা ঘটছে তখনই আপনি এটা উইথড্রয়াল করতে পারবেন, কিন্তু যখন আপনি রিসিভ করে ফেললেন তখন ঝামেলা হয়ে যাবে। এখন আমরা কেস দেখি একটা, করুন করুন। Mr. A proposed by a letter sent by post to sell his house to Mr. B. The letter is posted on the 1st of the month. Mr. B accepts the proposal by a letter sent by post on the 4th. The letter reaches Mr. A on the 6th. Mr. A may revoke his offer at any time before Mr. B posts his letter of acceptance. Fourth, but not afterwards. Yeah. কি বলছেন, কি বুঝলেন? মিস্টার এর কাছে যখন লেটারটা মেতে যায়, মিস্টার এ রিভোক হিজ অফার এট এনি টাইম বিফোর মিস্টার বি পোস্টেড। সে রিভোক করে দিয়েছিল নাকি? আচ্ছা এখন আমি আমি ধরেন আপনাকে অফার দিলাম যে আমার গাড়িটা কিনবেন কিনা, অফারটা আমি চিঠিতে লিখে পাঠালাম, হ্যাঁ চিঠি যেতে লাগলো 2 দিন, আমি 4 তারিখে চিঠি পাঠালাম, আপনি পেলেন 6 তারিখে। এখন আপনি তো 6 তারিখে পেয়েছেন তাই না? সরি আমি আমি 4 তারিখে, আপনি আপনি অ্যাকসেপ্টেন্সটা মানে 6 তারিখে অ্যাকসেপ্ট করে আমাকে পাঠিয়েছেন। এখন আমি যদি বলি যে আমি অফারটা দিচ্ছি না, আমি অফারটার করলাম, উইথড্রয়াল করলাম, তখন কিন্তু ওই আপনার চিঠিটা আমার কাছে পৌঁছানোর আগে আমাকে উইথড্রয়াল করতে হবে, রাইট? হ্যাঁ। তাহলে উইথড্রয়াল করা যাবে, কিন্তু আপনার চিঠিটা আমি 6 তারিখের পরে বা আপনার চিঠিটা আমার কাছে পৌঁছালো তারপর আমি উইথড্রয়াল করলাম, তাহলে তো হবে না, কারণ অফারটা আমি দিয়েছিলাম, রাইট? হ্যাঁ, আর তারপরে অলরেডি অফার অ্যাকসেপ্টেন্স হ্যাঁ চলে অফারটা আসছে। চলে গেছে এবং অ্যাকসেপ্টেন্স পেপারটা চলে আসছে, কিন্তু আমি রিসিভ করার আগে যদি বলতাম যে আমি রিসিভ করব না বা এই অফারটা আমি বাতিল করলাম, তাহলে করা যাবে। কিন্তু একবার যদি চলে আসে পোস্টে তাহলে তার হবে না। তাহলে ডান পাশেরটা একটু পড়ুন। Mr. B may revoke his acceptance at any time before the letter of acceptance reaches Mr. A. এটা একই রকম ভাবে but ধরেন not ধরেন afterwards. হ্যাঁ রাইট, একই রকম ভাবে ধরেন যে আপনি অ্যাকসেপ্ট করে ফেলেছেন, অ্যাকসেপ্ট করে কি করছেন, অ্যাকসেপ্ট করে আপনি আমাকে একটা লেটার পাঠিয়েছেন, ওটা ওটা আসতে 2 দিন সময় লাগবে। এখন আপনি চিন্তা করলেন যে আমি তাড়াহুড়োয় তো অ্যাকসেপ্ট করে ফেললাম, একটু চিন্তা ভাবনা করে দেখলাম যে না আমি অ্যাকসেপ্ট করাটা ভুল হয়ে গেছে, তখন আপনি দ্রুত আমাকে যেভাবে হোক এই লেটারটা আমার কাছে আসার আগেই আপনি আমাকে জানিয়ে দিবেন। এই লেটারটা যদি আমার কাছে চলে আসে তাহলে কিন্তু আমি লিগালি আপনি বাউন্ড থাকতেছেন, তাই না? তখন কিন্তু আপনি কেস খেয়ে যাবেন, রাইট? হ্যাঁ। তৌহিদ ভাই একটু পড়ুন তো। Revocation of proposal. How? Number 1, by communicating the notice of revocation, offerer can give notice of revocation to offeree, but before the acceptance is complete as against him. Okay. At an auction sale, A makes the highest bid of B's goods. He withdraws the bid before the fall of the hammer. The offer has been revoked before its acceptance. কি বুঝলেন? অর্থাৎ যখন অফার করলো, অফারটা ফুল অ্যাকসেপ্ট করার আগে উনি বলে দিল যে এটা আমি উইথড্র করলাম বা এটা আমি রাজি না। আচ্ছা যখন এই যে বিড অকশনে যে বিড হয় তখন কি বলে যে আচ্ছা কে এটা 100 টাকাতে কিনবে, 101 102 103 সেল হয়ে গেল, রাইট? এটা বলে না? হ্যাঁ ওই যে 101 102 হ্যাঁ বলার আগে সে বলছে ভাই আমি 100 টাকা কিনবো না, সরি আমার কাছে টাকা নেই, আমি এমনি বলছিলাম, রাইট? অনেক সময় দাম বাড়ানোর জন্য কিন্তু ভুয়া ভাবে মানুষ বলে যে দাম বাড়িয়ে দেয়, তাই না? অকশনে কিন্তু এটা হয় হরহামেশাই, রাইট? এরপরটা পড়ুন তো। If the time is fixed in the offer, then offer gets revoked when the fixed time is over. Otherwise, it gets revoked after the reasonable time. A seller on Thursday offer wool to a purchaser and give him 3 days time to accept. The purchaser accepted the offer on Monday, but
Monday. By that time, A had sold the wool, and the offer had lapsed. কি হলো কাহিনী এখানে? Thursday অফার করছে 3 days এর জন্য, পারচেজার রিসিভ করছে মানডে, তার মানে এখানে 4 দিন হয়ে গেল প্রায়। তাহলে তো Thursday, এই Friday, যে অফার করছে Saturday, তার কোনো Sunday. দোষ নেই, সে তো তার কোনো হুম। দোষ নেই, তাই না? এটা হচ্ছে ওই যে ওইটা আমি পোস্টাল বলছি। সার্ভিসের সমস্যা, তাই না? পোস্টাল হুম। সার্ভিসের সমস্যা এটা। আচ্ছা, এটা একটু পড়ুন তো। By non-fulfillment by the offeree of a condition precedent to acceptance, as a seller offers to sell certain goods subject to the condition that the buyer pays the agreed price before a certain date. If before the date buyer did not pay, then the offer is revoked. কি বুঝছেন ভাইয়া? আরেকবার একটু করতে হবে এটা। জি জি A পড়ুন। seller offers to sell certain goods subject to the condition that the buyer, এখানে B হচ্ছে buyer, S হচ্ছে seller, okay, pays the agreed price before a certain date, okay. If before the date buyer did not pay, then the offer is revoked. অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগে যদি পেমেন্ট না করে তাহলে অফারটা ক্যান্সেল হবে। রাইট, এটা তো অনেক সহজ, তাই না? বুঝে গেছেন। আচ্ছা, নেক্সটে চলে আসি, এটা পড়ুন তো ভাইয়া। By death or insanity of the offerer, provided the offeree comes to know it before acceptance. But if he accepts an offer in ignorance of the deed or insanity of the offerer, the acceptance is valid. If he accepts an offer, offerer যদি মারাও যায় সেক্ষেত্রে যার কাছে অফার দেওয়া হয়েছিল উনি যদি ওটা অ্যাকসেপ্ট করে, ওনার ইনসেনিটি বা ডেথের কথা জানার পরে যদি ইগনোরেন্স করে অফার করে, ওটা অ্যাকসেপ্টেন্সটা ভ্যালিড হবে। না, এখানে ব্যাপার হচ্ছে যে অফার যে করলো সে মারা গেল, কিন্তু যে অফারই আছে সে কিন্তু জানতে পারলো না যে মারা গিয়েছে, তখন এটা ভ্যালিড হবে। যদি জানতে না পারে যে মারা গিয়েছে, তাই না, তখন ভ্যালিড হবে, তাছাড়া ভ্যালিড হবে না। আচ্ছা, আমাদের আজকে পুরো ক্লাস মানে পুরো যেটা ছিল যে আমরা অফার এবং অ্যাকসেপ্টেন্সে অনেকগুলো কেস স্টাডি পড়লাম। জি ভাইয়া, লাস্ট যে টপিকটা ছিল যে মারা গেল, যে অফার করলো, হ্যাঁ, সে তো মারা গেল, বাট যে অ্যাকসেপ্ট করলো সে জানলো না, হ্যাঁ, তো ইন দ্যাট কেস এটা অ্যাকসেপ্ট তো সে করে ফেললো, বাট লাস্ট মানে রেজাল্টটা কি, কনসিকুয়েন্সটা কি? কারণ সে তো মারাই গেল। এখন আমরা ব্যাপার তো হচ্ছে কি বেসিক্যালি যে কন্ট্রাক্টের পার্টটা শুনেন, পড়ছি। এটা ভ্যালিড হচ্ছে, হ্যাঁ আর বলুন বলুন। নমিনিরা এটা রাইট নমিনি রাইট এটা ওকে রাইট, দিয়ে দিতে, সেটা অ্যাবসলিউটলি রাইট। এটাই ব্যাপার হচ্ছে যে আপনি তো মানে আকাশ থেকে পড়েননি, বা আপনি তো এতিম নন, তাই না? আপনার অবশ্যই কোনো অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে তো লেনদেন হচ্ছে, ওই অ্যাকাউন্টের নমিনি তো অবশ্যই থাকবে, রাইট? আপনার তো বংশধরেরা আছে, এখন ওরা হচ্ছে দায়বদ্ধ আপনার এই অফার নিয়ে, ঠিক আছে আপু? বুঝতে পেরেছেন? ওকে ওকে, আচ্ছা, তাহলে আমরা আপনি গত ক্লাসে বলেছিলেন যে আমরা কেস স্টাডি পড়বো কিনা, আজকে অনেকগুলো কেস স্টাডি পড়লাম, কেমন লাগলো? ঠিক আছে, এরকম হলে চলবে? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সামারি করে ফেলি আজকে কি কি পড়লাম। A valid contract requires a valid offer and a valid acceptance. Okay, an offer is expression of willingness to do or not to do something. হ্যাঁ, the offer must be given with an intention to create legal relationship. ঠিক আছে, must be defined. Okay, must be communicated. ঠিক আছে, must be contain a term that non-compliance of which may be assumed to acceptance. আচ্ছা, অফার মে বি এক্সপ্রেস, ইমপ্লাইড, স্পেশাল অর জেনারেল। আমরা এটা পড়েছি, 4টা প্রকার আছে। অফার ইজ ডিফারেন্ট ফ্রম অ্যান অ্যানাউন্সমেন্ট অর অ্যান ইনভাইটেশন টু মেক অ্যান অফার। এটা আমরা গত ক্লাসে পড়েছি যে অ্যাডভার্টাইজমেন্টটা অফার নয়, হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট এটা, রাইট? তারপরে অ্যান অ্যাকসেপ্টেন্স মাস্ট বি আনকন্ডিশনাল। আনকন্ডিশনাল আমরা কোথা থেকে পেয়েছি? ওই যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881, ওটা 4 নাম্বার যে পয়েন্ট আছে, রুল আছে, ওখানে আমরা দেখে আসলাম যে আনকন্ডিশনালের উদাহরণগুলো কি রকম, রাইট? তারপর মাস্ট বি গিভেন ইন দা prescribed mood or in some reasonable mood. আচ্ছা, must be given by the parties to whom the offer is made. হ্যাঁ, must be given in a reasonable time. আচ্ছা, cannot be implied from the silence. বুঝতে পেরেছেন? রাইট। তারপরে communication is of a proposal is complete
when it comes to the knowledge of the offeree. আমার নলেজে আসলে এটা কমপ্লিট হয়ে যাবে। কমিউনিকেশন অফ অ্যান acceptance is complete for proposer when it is put in a course of transmission to him so as to be out of the power of the acceptor. For acceptor when it comes to the knowledge of the proposer. আমরা যে বললাম যে পোস্ট বাই পোস্ট যেটা এসেছে টাইম যেটা থাকবে রিজনেবল টাইম থাকবে, হ্যাঁ এই পোস্ট বাই পোস্টে তো অনেক সময় সমস্যা হইতেই পারে। তাহলে যেহেতু অনেকদিন আগের অ্যাক্ট তো ওই বাই পোস্টের কথা বলা হচ্ছে, এখন তো সব ইমেইলই হয় তাই না? তাহলে আবার কি আছে আমাদের এখানে, a proposal may be revoked at any time before the communication of its acceptance is complete as against the proposer. এটা আমরা বুঝেছি। an acceptance may be revoked at any time before the communication of the acceptance is complete as against the acceptor. হ্যাঁ এটা আমরা পড়েছি। আচ্ছা তারপরে কি হলো, a proposal gets revoked কিভাবে হবে, by communicating the notice of revocation, by lapse of time, by non fulfillment by the offeree of a condition precedent to acceptance, by death or insanity of the offerer if the offeree comes to know about it before acceptance. মানে আপনি বুঝতে পারছেন যে মারা গিয়েছে, তাহলে এটা রিভোকড হয়ে যাবে। এটা কিন্তু আমাদের কোশ্চেনে এসেছিল। হ্যাঁ এখন আমাদের আজকের সমস্ত লেকচার নিয়ে এনি কোশ্চেন? হ্যালো না ভাইয়া না। তেমন কোশ্চেন নাই। তৌহিদ ভাই আপনি কি আজকে আমাদের ক্লাসে মানে নতুন আসলেন আমাদের সাথে? আজকে প্রথম সেশনে ছিলাম না, 11টা 10 থেকে। আচ্ছা এর আগে আমরা 3-4টা ক্লাস করে ফেলেছি, ওগুলোতে ছিলেন? প্রথম দুটো। আচ্ছা কিরকম লাগছে বা আরো কোথায় ইমপ্রুভমেন্ট করতে পারি আমরা, কি মনে হচ্ছে? আমাদের ইন্টারেকশনটা বাড়লে আশা করি আরো বেটার। এইভাবে যে আপনাদেরকে দিয়ে পড়ানো বা সবাই মিলে গল্প করে একটা আগানো। আজকের হ্যাঁ। টপিক গুলো কেমন ছিল বা কেস গুলো কেমন ছিল, মজা ছিল না অনেক? কেস স্টাডি যদি পড়লে আমাদের মনে থাকবে আর কি। আচ্ছা আচ্ছা তাহলে আমাদের মিটিংটা কিন্তু আর 1 মিনিট আছে, হ্যাঁ আমাদের মানে কেটে যাবে। তাহলে সবাই ভালো থাকবেন, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।